কিভাবে আপনার কাস্টমারকে আপনি অ্যাড করবেন এবং আপলোড করবেন, সব কিন্তু একই মোটামুটি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কাস্টমার কার সাথে, সেলসের সাথে না। তো এইখানে আছে দেখেন সেলসের, এই সেলস, এই যে কাস্টমার। আমরা যদি এইটাতে যাই, এই যে এখানে আছে ইম্পোর্ট কাস্টমার, অ্যাড কাস্টমার ম্যানুয়ালি একই। তো আমরা আগে ম্যানুয়াল করি। এইখানে দেখেন বিভিন্ন রকমের তথ্য আছে, আমি শুধু স্টার মার্কটা করব, বাকিটা আপনার এই তথ্যগুলা আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। সেই হিসাবে আমি যদি মনে করি আপনার এখানে মিস্টার একটা কিছু লিখি, হানিফ ট্রেডার্স এনাফ। হ্যাঁ, এইখানে কোম্পানির নামও এটা দিয়ে দিতে পারেন। এখন ওনার ফোন নাম্বার ইত্যাদিতে ইমেল ফ্যাক্স এগুলো থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আবার এখানে ইজ এ সাব কাস্টমার বলতে কারোর আন্ডারে যদি এটাকে রাখতে চান দিতে পারেন, তার বিভিন্ন অ্যাড্রেস দিতে পারেন, অনেক কিছু। তার যদি কোনো পেমেন্ট মেথড থাকে, এইখানে দেখেন অনেকগুলো আছে, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, উনি কিসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করে সেটা রাখতে পারেন। এখানে টার্ম সিলেক্ট করতে পারেন, কতদিন, 15 দিন তাকে সময় দিবেন, না 30 ডে, 60 ডে, এইটা দিতে পারেন। আমরা ক্রেডিট দেই না, 30 দিনের ক্রেডিট বলি, ইত্যাদি ইত্যাদি। ভ্যাট রেজিস্টার নাম্বার দিতে পারেন, ইউটিআর, এটা একটা মানে ওনাদের নাম্বার। ইউটিআর একটা আমাদের ট্যাক্স নাম্বারের মতোই মনে হয় কোনো নাম্বার, দেখি কি আছে এখানে, ইউটিআর নাম্বার, ওই যে ট্যাক্স পেয়ার, ইউনিক ট্যাক্স পেয়ার রেফারেন্স, টিনের মতো যদি নাম্বার তার থাকে তাহলে সেইটা দিবেন, এই জিনিসগুলা। তারপরে এই অ্যাসাইন ডিফল্ট ট্যাক্স কোড, মানে আপনি হয়তো ওনাকে একটা ট্যাক্স কোড, হয়তো সবার জন্য একটা ট্যাক্স রেট থাকবে, ওটা ওনার জন্য রাখতে পারেন সেইটা। ওপেনিং ব্যালেন্স দ্বারা বোঝাচ্ছে হয়তো আপনার ব্যবসা শুরু করলেন 1/1/2025-এ, গত বছরে তার কাছে কিছু পাওনা থাকতেই পারে কি না, সেইটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমরা কি দেখি যে ওনার কাছে কিছু টাকা থাকলে পরে আমরা ব্যালেন্স করে নিয়ে আসি, তাই নিয়ে আসি না, যেহেতু আমরা বিজনেসটা শুরুই করলাম 1/1/25-এ, তাহলে গত বছর আমার কিছু টাকা তো থাকতেই পারে, সেখানে আপনি দিতে পারেন। অ্যাজ অফ বলতে কোন ডেটের, এক বুঝছেন তো, এরকম অনেক কিছুই আছে এখানে। আপনি যদি আরও কোনো ফিল অ্যাড করতে চান, এই যে অ্যাড কাস্টম ফিল, আপনি অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন ওই ক্লায়েন্টের এগেনস্টে। মোটামুটি এই, আমি এটাকে সেভ করি। তাহলে ফর এক্সাম্পল কোনো মানে সেল করার আগে আমাকে কাস্টমারকে অ্যাড করে তারপর 100% আপনার কম্পিউটারকে তো জানাতে হবে এই আমার ক্লায়েন্ট, তা নাহলে তো আপনার ইনভয়েস যদি বিল এগুলো তো আর করতে পারবেন না তার নামে, তাকে আগে অবশ্যই অ্যাড করে নিতে হবে, তাই না? আপনার ক্লায়েন্ট অ্যাড না করলে তো এটা আসবে না। ইচ্ছা করলে আবার এডিট করতে পারেন। আবার এখানে আপলোডের বিষয় আছে, বিভিন্ন ওনার আছে, ক্রেডিট নোট, সেলস, এগুলো আমরা এখনও দেখাই নাই, দেখাবো। এখানে ওরা বলেছে ক্রিয়েট ইনভয়েস, আপনি ইনভয়েস তার নামে করতে পারেন। আবার এইখানে আছে মেক ইনঅ্যাক্টিভ, তাকে যদি আপনি মনে করেন আমার এই লিস্টে রাখবো না, ইনঅ্যাক্টিভ করতে পারেন। বিভিন্ন কিছু এখানে আছে। হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কাস্টমারে অ্যাড আছে না, এই যে আমরা যেটাতে প্রথম যেটা দেখলাম, এই আপনার, হ্যাঁ, এডিটে গেলেও আপনি কিন্তু আবার এইখানে আরেকটা অপশনটা, ইয়েটা, এই যে নিউ কাস্টমার, আপনি এইটা তো আমার অ্যাড হয়েছে, যে অ্যাড হয়েছে না, এখন আপনি আরও অ্যাড এখান থেকে করতে পারবেন। পাশাপাশি এখানে ইম্পোর্ট করতে পারবেন, যেটা আমি এর আগে অনেকগুলোতে ইম্পোর্ট করছি। আপনি আবার যখন করবেন, এই বিল করবেন, মানে আপনি যখন আবার ক্লায়েন্ট হবেন, পারচেস করবেন, তখনও কিন্তু অ্যাড করতে হবে ওই বিলে, যে অর্থাৎ যাই করতে হবে। যেমন আপনি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড না করে তো আপনি কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না,
পারবেন? ঠিক তেমনই এখানে সবগুলো অ্যাড করে নিতে হবে। তো আমরা যদি ইম্পোর্ট করতে এইখানে এই যে নিউ কাস্টমারের পাশে ইম্পোর্ট এইখানে আপনি যান, যেমন আমি এই যে একই এইখানে এক্সেল আর সিএসভি ফাইল যে কোনো একটা অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, এই দুইটার একটা দিলে হবে। প্রথমে আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড বলতে কি, আমাদের একটু আগে যেটা আমরা করলাম না, ওইগুলাই এই তথ্যগুলো এখানে আছে। এই উপরের এগুলো তো আমরা ডিলিট করব না, করব, এগুলো থাকবে। আপনার কাছে কিছু থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এটা আমি একটা আমার কাছে আছে, আমি সেটা ব্রাউজার করে আনি। আমি যে একটু আগে যে ডাউনলোডটা করলাম না, কাস্টমার না, এই যে আপনি যখন আপলোড দিবেন পাশাপাশি এইটা সবুজ হয়ে যাবে। আপনার আপলোড অর্থাৎ তথ্য যদি ঠিক না থাকে এটা কিন্তু এই চিহ্নটা আসবে না। অনেক মানে আপনি যখন আপলোড করতে যাবেন দেখবেন এই সবুজ হয়নি, তার মানে বুঝতে হবে কোথাও আপনার ঝামেলা আছে, হয় ওই এক্সেল শিটের অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্টের ঠিক নাই। আপনারা কি সবাই আপলোড করছেন ওইগুলা? আমি যেগুলো দিচ্ছি ওগুলো আপলোড করছেন? কি বড় ভাই করছেন? আপনি করতে হবে তো, একটু সময় নিয়ে করতে হবে। আপনি যদি আজকে না করেন, এক সপ্তাহ সময় পান নাই, একটু সময় নিয়ে করেন, না হলে তো আপনার সামনে আমরা যত আগাতে থাকবো আপনি তো মানে আমাদের সাথে বুঝতে পারবেন না। আর আমি বলেই দিচ্ছি যে অন্তত প্রতিদিন একটু সময় নিয়ে কাজ করেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতেই হবে। এইটাকে যতক্ষণ না আপনি ভালোবাসবেন ততক্ষণ এখান থেকে রিটার্ন আসা কঠিন। কাজ তো অনেকেই শিখে, ধরে থাকে কয়জন। তো আমরা দেই নেক্সটে। এই যে দেখছেন সবগুলো সবুজ হয়ে যাবে। অনেক সময় আপনার রেড মার্কও দেখাবে। রেড মার্ক দেখাবে বলতে ওইখানে হয়তো কোনো ঝামেলা আছে, তখন আপনি আমার একটা দেখালে হতো, সেইখানে আপনার এইখানে এই রেড মার্কটা মানে তুলে দিলে ওটা চলে যাবে। যেমন এখানে নেম, আমি নেম আছে বলে আমার এইটা টিক দেখাচ্ছে, এইটা নাই, ওয়েবসাইট এখানে নাই, তাই ওই কারণে খালি আছে। এই যে নেক্সট, এই যে আমার এখন কারণ এই যে ওপেনিং ডেট 1/1 সব 1-এ আসছে, কারণ কি আমরা শুরুটা করছিলাম 1/1 দিয়ে, এই কারণে ওপেনিং ব্যালেন্স 115 ইম্পোর্ট করে দেয়। এই যে আমার 8টায় 8টা, অনেক সময় আপনি হয়তো 20টা করছেন, সেখানে 19টা আসছে। চার্ট অফ অ্যাকাউন্ট আপনারা যারা আপলোড করতে গেছেন ওইখানে কিন্তু 2-3টা মিসিং দেখাচ্ছে। কারণ কি, অলরেডি ওই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে। যদি ওই নামে থাকে তাহলে তো আপলোড নিবে না, বুঝছেন? হ্যাঁ, নিবে না, মানে হ্যাঁ তাও নিবে না, মানে না ওদের সাথে না মিলা পর্যন্ত আপনার নিবে না, এটা মিলতেই হবে। তো আমরা এই হলো মানে আমরা আপলোড তো করলাম, আমি মোটামুটি ইয়েগুলো আপলোড করে দিই। আমার ওই দিন আমি তো প্রোডাক্টগুলো মনে হয় আপলোড করছিলাম না, আজকে দেখালে আপনাদের সুবিধার কারণেই আমরা এখানে যদি আপলোড করি, প্রোডাক্ট সার্ভিস না, এই যে দেখছেন যখনই দিচ্ছি ওদের ইয়ে আসবে। কোয়ান্টিটি বলতে আমি দেই নাই তো, তাই 0 দেখাচ্ছে। হ্যাঁ, আমি ওই আপনাদেরকে যে শিট দিচ্ছি না ওইটাই আমি আপলোড করতেছি। আমার ওইটা যে আপলোড না করলে তো আমি এখন কোচিং দিতে পারবো না। আরেকটা কি ছিল, চার্ট অফ অ্যাকাউন্ট না, চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে না, প্রয়োজন আমরা ছিল না, একটা ছিল তো এক্সেল শিট দিছি না প্রোডাক্টে। হ্যাঁ, ওইটার একটা দেওয়া আছে। আপনারা কিন্তু প্র্যাকটিস না করলে ভুলগুলো ধরতে পারবেন না, পাশাপাশি প্র্যাকটিস করে অন্তত একটু দেখেন যে আমি কি জানি বা জানি না, একটু যাচাই বাছাই করেন। আপনারা আমাকে ধরলে সুবিধাটা হবে, আমার শেখা হবে, আমি শিখতে পারবো। কারণ আপনার কিন্তু না জানাটা কিন্তু কিছু সমস্যা না, সমস্যাটা হলো ভুল তথ্য দেওয়াটা সমস্যা, যে এটা পারবো না, আপনাকে আমি পরে দিব বা আমি পরে সলভ করব। আসেন আমরা আজকে ইনভয়েস করি।
ইনভয়েসটা কি হবে? হ্যাঁ, না ব্যাংক রিকনসিলিয়েশন তো লাস্ট কাজ শেষে। না এগুলো না হলে রিকনসিলিয়েশনে যাওয়া যায় না, হয়তো আমি ও আচ্ছা ব্যাংক রিকনসিলিয়েশন কথা বলছিলাম না, বলছিলাম ব্যাংক রিকনসিলিয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ওইটা হলো মানে শেষ পর্যায়ে আমরা রাখি, আর বেশি কাজই থাকে ব্যাংক রিকনসিলিয়েশনে। আপনাদের যেমন গতদিন আমার একটা অস্ট্রেলিয়ার একটা কোম্পানির সাথে কথা হচ্ছে, তারা অলরেডি অফার করছে আমাকে, ওরা ওই জেরোতে কাজ করে। বলছিলাম না ইউরোপ যারা, তারা তো জেরোটা বেশি করে, অলরেডি ওদের সাথে কথা চলতেছে। এখন ঘটনা হলো ওদের যে রিকোয়ারমেন্টগুলো, ওরা ওই শুধু প্রথম কোশ্চেন বলে যে আপনি এগুলো জানেন কি না। আপনার প্রথম কোশ্চেন আপনাকে দেখালে হয়তো হবে আপনার এইটা এক্সপিরিয়েন্স আছে কিনা, ফার্স্ট কোশ্চেন। আমি বলছিলাম যে আপনারা যখন কাজ করেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রেখেন। হ্যাঁ আমি জানি। আমি প্রথমে বলছি হ্যাঁ আমার কাছে তথ্য হচ্ছে, আপনাকে দিই। দেওয়ার পর আজকে আবার লিখছে যে জুম মিটিং করবো। কালকে একটার সাথে করছি, সেটা হলো নিউ জার্সি ইউএসএ। ও হলো পেরোল এক্সপার্ট, এখন ওর পেরোল রিলেটেডও কাজ করে। ওর সাথে অনেকক্ষণ আর বলছিলাম যে আপনারা কিন্তু ইংলিশটা একটু দেখেন, বরঞ্চ আপনাকে আগে যদি বুঝতে না পারেন, ওদের কথাগুলো কিন্তু অনেক বোঝা কঠিন। আর যারা প্র্যাকটিস করেন এগুলো কিন্তু আপনাকে আমাদের এই কাজ দিতে হলো, যারা $5 $10 কাজ করে ওরা জুম মিটিং করে না। আমাদের এই কাজ দিলে অবশ্যই আপনাকে কিন্তু 2-3 বার ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতে না, জাস্ট হয়তো ওর কাজটা বোঝানোর জন্য ডাকবো। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আগের থেকেই প্রিপারেশন নিতে হবে। স্পেশালি লিসেনিংটা আপনি হয়তো লিখতে পারবেন, অন্তত লিসেনিংটা কিন্তু অনেক বুঝতে কঠিন, কিন্তু ওদের কথাগুলাই যেন কেমন টাচ টাচ করে সাউন্ড হয়। তো এই জিনিসগুলা ওকে যদি একটা জিনিস হলো ওদের মতোই যে বলতে হবে তা না কিন্তু। ওরে বাবা, আমি বলছিলাম না এর আগে এক নাইজেরিয়ানের সাথে কথা বলছি, ওদের কথার কিছুই বোঝা, কেমন যেন অদ্ভুত। মানে ও থাকে ইউকেতে, আমি ভাবছি ইউকে তো ইংলিশ মোটামুটি আমাদের মতো একটু বোঝা যাবে, পরে দেখি কোনো কিছু বুঝতে পারি না। হ্যাঁ, পরে ওর চেহারা দিকে বলছি ও নাইজেরিয়ান, পরে কথায় কথায় বুঝলাম যে ওর বাড়িতে নাই, দেশের নাইজেরিয়া, ওইখানে ব্যবসা করে, বুঝছেন। পরে অনেকগুলো নাইজেরিয়ান মুভি দেখলাম, বুঝছেন, ওদের ওই যাই হোক, পরে ওর সাথে কাজটা হয়। ওর সাথে প্রথমে ফাইবারেই হয়, কিন্তু আমি জানাইলি ফাইবারতে বাইরে চলে আসে। এর কয়েকটা সুবিধা হলো, ফাইবারের নির্দিষ্ট টাইম, ফাইবার তো আমরা বুঝি, যার মাধ্যমে মার্কেট প্লেস বলতে বোঝাচ্ছে এইখানে আপনাকে অ্যাকাউন্ট খুলবেন, আপনার দোকান সাজাবেন, তখন ওরা এসে এখান থেকে হায়ার করে। ওইখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, 2 দিন 3 দিন 5 দিনের ভিতর কাজ জমা না দিলে অনেক সমস্যা হয়। আরেকটা মজার বিষয় হলো, যে জমা দেয় তারও টাকা কাটবে, আপনারও টাকা কাটবে। আপনি যদি $100 কাজ পান, আপনার $20 ওরা কেটে নেবে। আর এইটা যেমন তেমন আরও হলো ওদের সময় থাকে 3 দিন 2 দিন, আর এই সময়ের ভিতর ক্লায়েন্টকে মাঝে মধ্যে পাওয়া যায় না, তখন আপনাকে তাড়াহুড়া করেও কিন্তু সাবমিট করতে হয়। কিন্তু লিঙ্কডইনের বাইরে, মানে আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করলে এই ফ্লেক্সিবলটা পাওয়া যায়। আমি 3 দিনের জায়গায় 5 দিন করলাম, টাকা কাটা। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ক্লায়েন্ট টাকা না দিলে আপনার কিছু করার নেই। কিন্তু ফাইবারের সুবিধাটা হলো ওরা টাকা আগে জমা দিয়ে কাজ করতে হবে, পথ দুইটা। তো জেনারেলি এইসব টাকা কেউ মারে, তাই না? আমার কাছে কেন যেন মনে হয় এগুলা নিয়ে ওদের কাছে $200-300 এটা এইসব। আমি ইউকের ক্লায়েন্টটা নিয়ে ভয় ছিলাম যে ওরা কি আসলে, পরে দেখলাম না, ওরা বেশ দিয়ে দেয়। তো আসেন আমরা আজকে ইনভয়েসটা এই যে এইটা আমি প্রত্যেকটা একটা করে বলি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। যখন কোনো পণ্যটা বাকিতে বিক্রি হবে তখন ইনভয়েসে যাবে, ঠিক আছে, বাকি। আর রিসিভ পেমেন্ট বলতে ওই টাকাটা যখন আমি পাবো। আর স্টেটমেন্ট ওইটা নিয়ে এস্টিমেট বলতে বোঝাচ্ছে যে হলো ওই কোটেশন, আমাদের কোটেশন দেয় না, কোটেশন বলে, আরও কি বলে জন্য, বা ফরমাইজ বলে, আরও কোনো ওয়ার্ড আছে নাকি, প্রোফর্মা ইনভয়েস বলে। অর্থাৎ মাল নেওয়ার আগে যে টাকাগুলো দেয়, মানে
কি অ্যাডভান্স বলে যে আমি কালকে মাল এতগুলো লিখে দেয়, হ্যাঁ ফরমাইজ বলে। ক্রেডিট নোট পণ্যটা যখন আমাদেরকে ফেরত দিবে সেখানে ক্রেডিট নোট করতে হয়। সেলস রিসিপ্টটা হলো আপনি যখন নগদে বিক্রি করবেন তখন এইখানে আসবে। নগদে বিক্রি কিন্তু ইনভয়েসে দিলে মিলবে না, আবার ইনভয়েস যেখানে বাকিতে বিক্রি করে সেল রিসিটে দিলে কিন্তু হবে না। আর রিফান্ড রিসিট যখন হলো নগদে বিক্রি করার পরে ওই টাকাটা যখন আমরা আবার ফেরত দিই, মানে বা ক্লায়েন্ট আমাকে পণ্য যখন ফেরত দিবে তখন এই রিফান্ড রিসিট হবে। হ্যাঁ, আর ডিলে ক্রেডিট, ডিলে চার্জ এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, উপরের এইগুলো দিয়ে আমরা করতে পারবো। তো আমরা ইনভয়েসে যাই। এ হলো ইনভয়েসের আপনার পেজ। এইখানে এই প্রথমে আছে কাস্টমার। আপনি যখন পণ্যটা বিক্রি করবেন তখন বাকিতে বিক্রি করবেন তখন কিন্তু ক্লায়েন্টের নাম লাগবেই, এমন না নগদে বিক্রি করলে হয়তো বাদ দিলাম, ওর নাম দিলাম না দিলাম, টাকা তো আমি পেয়ে গেছি। কিন্তু বাকিতে বিক্রি করলে ক্লায়েন্টের নাম আপনাকে দিতেই হবে, তাই দিতে হবে না? তো আমরা নাম দেই, আমরা কিছু আপলোড অলরেডি করছি, এটা আপনাদেরকে দেই না, আজকে দিব, আপনারা আপলোড করে। এখানে বলা হচ্ছে কাস্টমারের ইমেল, আমার অলরেডি ওইখানে দেওয়া থাকলে চলে আসবে, আপনি ম্যানুয়ালি দিতে পারবেন। আবার যদি সিসি বিসিসি আরও কাউকে অ্যাড করতে চান, এমন হচ্ছে যে এইটাকে আপনি করবেন, আপনার বসকে একটা কপি দিয়ে রাখবেন, তখন বসকে আপনি এইখানে জিমেল ইমেল আইডিটা বসাই দিতে পারেন। হ্যাঁ, অটো তার কাছে একটা কপি চলে যাবে। যেমন আমরা কোনো অফিসিয়াল মেল সেন্ড করলে কি বসকে একটা কপি সিসি দেই না, এরকম। আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে অ্যাকসেপ্ট কার্ড, বিভিন্ন কার্ডের কথা বলছে, ভিসা, পেপাল, এদের অ্যাড এই কার্ডগুলো। ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা আবার এইখানে কার্ড আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখনও এই যে টার্মটা কি মনে আছে, কত দিনের জন্য তাকে আমরা বাকি দিব? এইখানে 30 ডে অটো আছে। কেন আছে? আমরা যখন ওই সেটিং করছিলাম ওইখানে 30 ডে ছিল। এখন ইচ্ছা করলে আপনি এটাকে আপনার মতো করে আপনি যে অ্যাড নিউও করতে পারেন, পাশাপাশি আরও কয়েকটা আছে সেটাও করতে পারেন। ডিউ অন রিসিপ্ট, মানে আজকে দিয়ে আজকেই ডিউ হয় না, ভাই টাকা দেন, ভাই আজকে তো টাকা নাই, তাহলে আজকে থেকে ডিউ, তখন ডিউ অন রিসিপ্ট আপনি এটা দিতে পারেন। মানে আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এইটা। আর ইনভয়েস ডেট, আজকের ডেট থেকে কত দিনের, এইখানে যা দিবেন সেটা অটো চেঞ্জ হয়ে যাবে। এইখানে এই যে অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আসেন আমাদের প্রোডাক্ট, কি প্রোডাক্ট তার কাছে বিক্রি করব। একটা ধরলাম, এইগুলো তো আপনারা আপলোড করছেন না, তো আমরা প্রথমটাই ধরি, এইখানে একটা, আর একটা নিচেরটা নেই। এইখানে আপনি আরও অ্যাড করতে পারবেন, এই যে প্লাস আইকন, আপনি ইচ্ছা করলে অনেকগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এইটা দেওয়ার পরে আরেকটা করে রো চলে আসবে। যদি আপনি মনে আর ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এই যে রেটগুলো অটো চলে আসছে, এগুলো অটো আসছে না, এখন আপনি এইখানে চেঞ্জ করতে পারবেন। আমি বলছিলাম না যে এইগুলো তো আমরা জাস্ট বসানোর জন্য বসাচ্ছি, আপনি এখানে এসেও ম্যানুয়ালি করতে পারবেন। তো আমরা এটা 10টা ধরি, এটা 20টা রাখি, কিছু বলবেন? আচ্ছা, এইখানে রেট, আপনি কিন্তু রেটটা, এইখানে একটা কোশ্চিন আছে, মানে আপনার যে আবগারি শুল্ক নামে আমরা কারবারি বার্তা শুনছিলাম না, মনে আছে? অর্থাৎ যে বার্তাটা হিসাবে আসে না, অর্থাৎ আপনি তাকে রেট, যে রেটটা আমরা এখানে অটো আছে, অনেক সময় বার্গেনিং করে সে বলতে পারে যে ভাই আমি 2% আমাকে ছাড় দেন। ইচ্ছা করলে আপনি এখান থেকে রেটটা কমাই দিতে পারেন। 300 আছে, হয়তো সে বার্গেনিং করে বললো যে না আমি 299 টাকা দিব, এইটা অন্তত বলতে পারে যে আপনার 300 আছে, এইখানে 298 টাকা দিতে বলবো, এইভাবে কিন্তু বলতে পারে। আর ভ্যাটের বিষয়টা দেখেন, এটা কি যে ভ্যাট, এখানে বিভিন্ন রকমের ভ্যাট রেট আছে, এই রেটগুলো কোথায় থেকে আসবে? গতদিন আমরা ট্যাক্স রেট করছি না, ওইগুলো দিলে এখানে আসবে। এই যে ম্যানেজ রেট, ওইখানে যতগুলো অ্যাড করবেন সবগুলো এইখানে শো করবেন। আবার এইখানে আপনার এমন একটা রেট দরকার
বাট এই রেটটা এখানে নাই, তাহলে ওইখানে ট্যাক্স সেটিংয়ে যে রেটগুলো কিন্তু বসায় আসতে হবে, তা নাহলে কিন্তু আসবে না। তা আমি মনে করলাম এক্সাম্পটে কত আসছে 8,950 না। আবার এইটা আবার জেরোতে নাই, আপনি ইচ্ছা করলে রেটটা এইখানেও চেঞ্জ করতে পারেন, আবার এইখানেও করতে পারেন। যেমন আমি যদি মনে করি এখানে যদি আমি 300 ধরি, এইখানে কি আছে ডিসকাউন্ট পার্সেন্টেজ, তাই না? আরেকটা আছে ডিসকাউন্ট অ্যামাউন্ট মানে ভ্যালু। তার মিনিং কি, অনেক সময় তো আমরা বলি 2%, আবার অনেক সময় বলি যে না আমি 1 টাকা ছাড় দিব বা 520 টাকা আমার ছাড় দিব। যদি আমরা এখানে দেখেন 2% দিই তো অটো চেঞ্জ হচ্ছে। আবার আমি মনে করলাম না আমি ওভারঅল আপনাকে 100 টাকা ছাড় দিব, তখন এই অ্যামাউন্ট 100 টাকা দিতে হবে, ঠিক আছে? আবার যদি মনে করেন না আমি এইখানে শো করব না, রেট কিন্তু আমি এইখানেও কমাই দিই, এইখানে কমালে আপনি শুধু রেট কমাতে পারবেন, ক্লিয়ার? না আর অ্যামাউন্ট আসলে এইখানে আসবে। আর আপনি ইচ্ছা করলে ওনাকে যদি অ্যামাউন্টও কমাই দিতে চান, রেট কমানো মানেই তো অ্যামাউন্ট অটো কমে যাবে, তাই কমবে না? অর্থাৎ এই জিনিসগুলা আপনি কিভাবে সাজাবেন একটা আপনার মেকানিজমের উপরে চলে আসবে। বাট বিষয়গুলো উদ্দেশ্যটা কি, টাকাটা একটা নির্দিষ্ট কত টাকা তার কাছ থেকে নিব, তাই না? আর এই যে ডিপোজিটের কথা বলছিলাম না, মনে আছে? এইটা অনেক সময় আমি এখন পণ্য কিনতে আসবে হয়তো কত 8,900 না, আচ্ছা এটা আমরা আপাতত ইয়ে করি, এটা জিরো রাখি, হ্যাঁ ডিসকাউন্টটা রাখি, কত 9,000। উনি বলতে পারে যে ভাই আমি এখন 5,000 দিব, আর 4,000 টাকা হলো ক্রেডিট থাকবে, ঠিক আছে? তো এই ক্রেডিট থাকলে ইনি এটা পরে দিবে। এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আপনি এই অ্যামাউন্টটা দিবেন, সঙ্গে সঙ্গে এই অ্যামাউন্টটা কোন হেডে জমা হবে এইখানে আছে। আপনাকে যদি টাকা দেয় তাহলে ওই টাকাটা আপনাকে জমা দিতে হবে না কোনো একটা হেডে? আমার কথা বুঝছেন? কেউ যদি আপনাকে এই 5,000 টাকা যে উনিকে অ্যাডভান্স করলো, এই টাকাটা তো কোথাও জমা দিতে হবে। তো আমার এটা একটা অটো চলে আসছে আনডিপোজিট ফান্ড, এইখানে আমি একটা ব্যাংক সিলেক্ট, এইখানে আপনি ব্যাংক সিলেক্ট করে দিতে পারেন। আরেকটা জিনিস দেখেন, এমন এইটা যদি আমরা না বসাতাম, এই দেখেন চলে গেছে না, ওই আনডিপোজিট ফান্ডের ওইটা আছে। তার মানে আপনি যখন টাকাটা এইখানে দিবেন, অবশ্যই টাকাটা কোথায় জমা হবে সেটা আপনাকে লিখতে হবে। আপনার কি ক্যাশে থাকবে, না ব্যাংকে থাকবে, না অন্য কোনো হেডে রাখবেন, সেইটা এখানে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। এই যে চলে আসছে না? তো এইটুকু এটা কিন্তু বুঝতে হবে। এগুলো এইখানে বিভিন্ন বিষয় আছে। প্রথমত আছে রেটের বিষয়। রেটটা কোনটা? আমার ছিল 300 টাকা, ওনার সাথে অনেক সময় ওনার সাথে বার্গেনিং হয়ে একটা রেট সেট আপ হয় 300, ভাই আমি 298 টাকা দিব, হতে পারে কি না? তখন এই রেট কিন্তু চেঞ্জ করতে হবে। আবার অ্যামাউন্টও কিন্তু অটো চেঞ্জ হচ্ছে। আপনার রেট চেঞ্জ করা মানেই কিন্তু আপনার অ্যামাউন্ট চেঞ্জ হচ্ছে না? সো আবার এইখানেও আপনি করতে পারেন, দুইটা জায়গায় আপনি এটা কুইক বুকে এই সুবিধাটা আছে, কিন্তু জেরোতে আবার নাই। জেরোতে এই 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 অপশনটাই নাই, সেইটা আমাদের এইখানে করতে হয়। ক্লিয়ার? কঠিন মনে হচ্ছে? না বুঝলে কিন্তু বলো, কঠিন মনে হচ্ছে তোমার? তুমি তো ছোটো, তুমি সব কিছু বলবা, বলো তো কী বলছিলাম এতক্ষণ? পড়াশোনা কি শেষ হয়েছে নাকি? ফাইনাল ইয়ার কিসে পড়ো? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, এখনই শুরু করছে অনেক আগে। এইখানে রেট অনেক কিছু আছে, হ্যাঁ এইখানে যেভাবে নেওয়া যেতে পারে, মানে বোঝাটাই ফ্যাক্টর। বুঝতে পারলে আপনি বিভিন্ন ওয়েতে এই কাজগুলো করা যাবে। এটা আমরা এখানে আছে সেভ অ্যান্ড বিভিন্ন অপশন আছে, সেভ অ্যান্ড নিউ। তার মানে আমি যদি এই সেভ অ্যান্ড নিউ দিই, এইটা হয়ে আরেকটা পেজ আসবে। আর সেভ অ্যান্ড ক্লোজ দিলে এটা ক্লোজ হয়ে যাবে। আর সেভ অ্যান্ড শেয়ার লিঙ্ক, এখানে একটা লিঙ্ক তৈরি হবে, যে লিঙ্কটা আমি ক্লায়েন্টকে দিতে পারবো, ঠিক আছে? যে এখানে লিঙ্ক হবে, ওই লিঙ্কটা দিলে সে এইটা দেখতে পাবে। আমরা গুগল লিঙ্ক করি না, ড্রাইভের লিঙ্ক করি না, এরকম একটা লিঙ্ক হয়ে যাবে।
শেয়ার হয়ে লিঙ্ক সেভ অ্যান্ড শেয়ার হোয়াটসঅ্যাপ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে। এই ফিচারটা মনে হয় স্যার নতুন আসছে অনেক সময় থাকে, হ্যাঁ, মানে এগুলো এর উপরেও কাজ ছিল না, আমি ইউএসএ এর মধ্যে স্যার কখনো পার নাই না, একটা ইয়ে হয়, আপডেট থাকতে পারে। তো আমরা এটা ক্লোজ করি, বোঝা যাবে না এটা, তো আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিই। এই যে চলে আসছে। আমরা এখন আরেকটা জিনিস দেখাই, একটা এস্টিমেটে যাই। এইখানে দেখেন পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজ, রিজেক্টেড, এই বিভিন্ন রকম কিন্তু 4টা অপশন আছে। হ্যাঁ, এই 4টা পেন্ডিং বলতে আমার ওইটা পেন্ডিং, অ্যাকসেপ্টেড বলতে বোঝাচ্ছে যে উনি যদি ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি এখানে অ্যাকসেপ্ট দিতে হবে। ক্লোজ বলতে ওইটা হয়তো টাকা পয়সা পেয়ে গেছি, আমি ইনভয়েস করার পরে টাকা চলে আসছে, তখন এখানে ক্লোজ দেখাবে। আর রিজেক্টেড তো রিজেক্টেড, আমি মাল নিব না। এইখানে আমি স্টিমের একটা ডেট আসছে, আজকেরই একটা ডেট আসবে, অটো চলে আসছে এখানে। এই যে আপনাকে সিসি তো বিষয়টা বলছি, আমি মনে করি যে এখানে একটা প্রথম প্রোডাক্টটাই করি, আবার এখানে 2টা প্রোডাক্ট আমার কাছ থেকে সে নিবে। এইটাও ধরি 10টা, আর এইটা ধরলাম 15টা। এখানে কত আছে, 100, তো আমি রেট থাকতে এইটাও থাকতে পারে, আমি ইচ্ছা করলে বাড়াতে পারি। ভ্যাট নিয়ে আমি ইয়ে করবো না, এটা আমরা পরেও বসাতে পারবো। এটি একটু মনে রেখেন, কারণ এইটা আবার লাগবে। তো আমার এইটা আমার এটা কি 2 নম্বর প্রোডাক্ট, আমরা প্রথমটা দ্বিতীয়টা নিয়েছি, একটা 10টা একটা 15টা, না টোটাল আসছে কত। এইখানে ডিসকাউন্টার মানে ইয়ের কি বলে ফরমাইজের সময় আমরা না করলে পরে দিতে পারবো, যখন আমরা ইনভয়েস করব তখন দিতে পারবো। তো আমরা এখানে কত হলো, 4500 টাকা উনি আমাকে অর্ডার করছে, ঠিক আছে। তো আমরা এটা সেভ দিই। এবার এই জিনিসগুলো কোথায় আছে আপনি চলে যাবেন, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য তো এক একটা লেজার হবে। আপনি চলে যাবেন এই কাস্টমারের এইখানে, এই যে আমরা যে 2টা করছি না, দেখেন ওনার এইখানে চলে আসছে 2টাই। এই যে আমরা এইটাতে এখন উনি অ্যাকসেপ্ট করেনি, আমরা জাস্ট হলো একটা ফরমাইজ করছি, তাই না। তো আপনি এইখান থেকে করতে পারেন, আবার ওই আমরা হলো স্টিমে ইনভয়েসে যেও করতে পারবো। যে কেমন করতে পারি, আপনি ইচ্ছা করলে এইখান থেকেও যেতে পারেন পাশাপাশি, অথবা এইখান থেকে ওইটা আমরা কি করলাম, এস্টিমেট করলাম। এখন এস্টিমেটের পরে নিয়মটা কি, ইনভয়েস হবে। তো আমি ইনভয়েসে যাই, এখানে যাওয়ার পরে দেখেন আমি যখন ওনার নাম দিব অটো শো করবে, দেখেন এই ট্র্যাকিং করছে অটো, যে ওনার কিন্তু 4500 টাকার একটা এস্টিমেট আছে। এখন এটা তুমি কি করবা এরকম, তো আমরা এইটাই তো কাজ করব, তাই না। এইটা অ্যাড করি। এই অ্যাডের সময় বিভিন্ন কোশ্চেন করতে পারে। আমাদের সেটিংয়ের সময় প্রোগ্রেস ইনভয়েস নামে একটা অপশন ছিল, আপনাদের মনে আছে কি না। ওইটা যদি কেউ অন না করেন এই অপশনটা আসবে না সেটিংয়ে। প্রোগ্রেস ইনভয়েস, যেমন এই যে আমি একটু দেখাই আপনাকে, এই যে এখানে এই যে প্রোগ্রেস ইনভয়েসিং, এটা আমার অন আছে। সো আপনাদের কারোর যদি না থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। আচ্ছা, এইখানে মূল কথা হলো 3টা ভাগে ভাগ করা। একটা হলো উনি কি সব নিবে কিনা, অর্থাৎ কালকে যে অর্ডার দিল আজকে এসে বললো যে না আমি পুরোটাই নিব, তখন প্রথম লাইন। এমন বলতে পারে যে না আমি পুরোটা নেব না, 50% নিব। আমি যে 2টা প্রোডাক্ট ওনাকে অর্ডার করছি তার 2টারই 50-50 নিব, তাহলে পরে এখানে 50 হতে পারে, 20, একটা পার্সেন্টেজ, একটা স্পেসিফিক পার্সেন্টেজ। এটা কিন্তু যে কোনো একটা ফিগার হতে হবে।
এমন বললে হবে না যে ওইটা 30%, এইটা 40%, ওইটা পরে। দ্বিতীয়টা তখনই ইউজ হবে যখন দুইটারই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বলবে। কেমন হতে পারে, উনি বলতে পারে আমি দুইটারই 80% নিব, তখন আমাদেরকে এখানে এটা আসেন, এই 50% অটো চলে আসছে, আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো পার্সেন্টেজ দিতে হবে। অর্থাৎ 4,500 টাকার কত পার্সেন্টেজ উনি নেবে দুইটা প্রোডাক্টে, সেইটা। থার্ডটা হলো আপনি এইখানে আপনি যে কোনো কিছু আপনার মতো করে সাজাতে পারবেন। কেমন, উনি হয়তো বললো প্রথমটা আমি 50% নেব, দ্বিতীয়টা আমি হলো 30% বলতে পারে, আবার বলতে পারে আমি এত টাকার নিব। অর্থাৎ উনি বিভিন্ন ওয়েতে চাইতে পারে কি না? উনি বলতে পারে যে আমি না পার্সেন্টেজে যাব না ভাই, আমি অর্ডার করছি, প্রথমটা কত ছিল, 2500 না 3000, যে মনে করা যাবে। তো হয়তো বললো যে আমি 3000 টাকার অর্ডার করছি, আমি এখন 2500 টাকার নিব, এরকম কিন্তু হয়। আবার এমন বলতে পারে যে দ্বিতীয়টা বলতে পারে যে ভাই ওইটা আমি 50% আমাকে দেন, অথবা ওইটা আমি হয়তো 2000 টাকার নিব। তো সেই ক্ষেত্রে আপনাকে এই কাস্টমে যেতে হবে। এই দুইটা যখন হবে না তখন এই দুটাতে যেতে হবে। প্রথমটা হলো যদি ওনা পুরাটাই নেয় তাহলে প্রথমটা, দ্বিতীয়টা হলো যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজের কথা বলে যে আমি এটা 20%, এটা 30% ইত্যাদি। আর 3 নম্বরটা হবে কি, যে উনি যেভাবে চাই সেভাবে আমরা তো কপি করি আমরা। এইখানে দেখেন, খেয়াল করেন, এইখানে দুইটা অপশন আছে, একটা হলো পার্সেন্টেজ আর একটা অ্যামাউন্ট। উনি যেভাবে চাবে আমরা সেভাবেই দিতে পারবো। উনি যদি প্রথমটা বলে যে আমি 50% নিব, আর দ্বিতীয়টা বলতে পারে যে এটা আমি হলো অ্যামাউন্ট নিব, 1500 টাকার অর্ডার করছি, এটা 1000 টাকার দেন, এই যে অটো এটা ক্যালকুলেশন করে নিবে, কোয়ান্টিটিটা অটো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কেউ যেন আবার না বলে যে প্রত্যেকটার দাম 100 টাকা, ওইটাকে আমি 95 করে 50, তাহলে কিন্তু হবে না। তার রেটটা তো ফিক্স থাকবে আগে থেকেই, তাই না? এই এখন এসে বলতে পারে যে আমি কমায় বাড়ায় নিতে পারবো। বুঝছেন কি না দেখেন। ছোট ভাই বুঝছো, বলো তো কি করলাম। হ্যাঁ, অ্যামাউন্ট বলতে পারে, হ্যাঁ। সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই আবার ভাবতে পারে যে এই যে আমার 5টা, এইখানে কিন্তু 4.5টা হবে না, কোয়ান্টিটিটা রাউন্ড ফিগারে থাকবে। জেনারেলি এটা হয়ও না, যখন বড় বড় কেউ পাইকারি নেয় এগুলা কিন্তু একটা রাউন্ড করেই নেয়, তাই না? না কেউ কেউ বলে যে এইটার আমি অর্ধেক নিব, নিলে হয় একটা পুরোটাই নিতে হবে না বাদ, এইটাই তো। এটুকু বুঝছি কি না দেখেন, এগুলো কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তো অবশ্যই, পাশাপাশি এই জিনিসগুলো বুঝে যান। আমি কিন্তু দ্রুত যাচ্ছি না, আপনারা বুঝে নেন, প্রয়োজনে আবার করব, বাট আপনার না বুঝে যেন না। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। প্রথমটা যেমন আপনি বললেন 50% আপনি নিচ্ছেন, হ্যাঁ 3000 টাকা, হ্যাঁ। তো বাকি 50% তো ওই এস্টিমেটের ইয়ার খাতার মধ্যেই রয়েছে না, ওইটা ইয়ে হয়ে যাবে, ওইটা তো আর নন পোস্টিং আইটেম। আচ্ছা, এটার কিন্তু কোনো ফরমাইজ বা ইন্ডেন বা এগুলা কিন্তু ব্যালেন্স শিট কোনো হিট করার কিছু নাই। ওইটা জাস্ট একটা কি বলে ওইটাকে এইটা হইতে, ওইটা কিন্তু আপনার ওইটা থাকলেও আমার কিছু না, না থাকলেও কিছু না। তাহলে স্যার ওটা আমরা রিজেক্ট দিয়ে দিতে পারবো না? হ্যাঁ, রিজেক্ট, অটোই রিজেক্ট হয়ে যাবে। এই যে এখন যে আমি ইয়ে করবো তখন ওইটা থাকবে না, আর থাকলেও ওইটা নিয়ে আর আমার কাজ নাই, কারণ আমি তো ওই ফরমাইজের ওই নাম্বার দিয়েই কাজ করতেছি, এটা নিয়ে সমস্যা না। আপনি শুধু একটা জানেন, এটা নন পোস্টিং আইটেম। নন পোস্টিং বলতে আমাদের প্রফিট ব্যালেন্স শিটে কোথাও হিট করবে না, কারণ ফরমাইজ জিনিস তো আর হিট করার প্রশ্নই আসে না। ঠিক আছে ভাই, বলেন, আপনি বলেন, আপনি কিছু তো অন্তত বলেন। বুঝতেছেন?
কিছু বলেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছুর সাথে যদি এটা মিলাতে চান, আমরা সেই রকম মানে আপনার এক্সপিরিয়েন্স, আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন। অনেকে হয়তো এই কাজগুলো করেও থাকতে পারে যে এটা এইভাবে হলে কেমন হতো, আমরা তো এইভাবে পোস্টিং দিই, এভাবে চিন্তা করা যায় কি না। বিভিন্ন আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। আবারও বলছি, আমরা আমাদের যে সমস্যাগুলো আসবে সেগুলো আমরা এখানে কাস্টমাইজ করে আমাদের মতো করে সাজাই নেব। এইটাই সেইটা, ফরমাইজই তো সেইটা। আপনি ইয়ে দেখেন কিনা যে মিরপুর 11 বাজারে এরা এই যে সকালে ফোন দেয়, ভাই আমার এই মাল এইটা লাগবে, আমার এই মালে আপনার, এইভাবেই তো হয়। পরে এসেও যেটা নিতে পারে সে কমাতেও পারে বাড়াতেও পারে। যে প্রোডাক্টের দাম বেড়ে যাবে হয়তো বললো যে আমার কাছে টাকা নেই ভাই, এটা একটু কমায় দেয়, বলে কি না। আবার যে প্রোডাক্টটা মনে হচ্ছে একটু বেশি চলছে ওইটা কিন্তু বাড়াই নিতে পারে। এইটা ফরমাইজটা কোথাও হিট করে না, জাস্ট একটা নন পোস্টিং আইটেম। আর এইখানে এসে কমানো বাড়ানো যাবে, যেহেতু ওপর আমাকে টাকা দেয়নি, আমার সাথে কোনো লেনদেন হয়েছে, লেনদেন যতক্ষণ না হবে ততক্ষণ তো ওর পোস্টিং হবে না। আপনার কি ফরমাইজের কারণে আপনার প্রোডাক্ট কি কমে গেছে? কমে তো নাই। সো এইখানে কোনো ফরমাইজটা নিয়ে অর্থাৎ এস্টিমেট নিয়ে আমাদের কোনো ইয়ে নাই। ইনভয়েস যখন করব তখন আপনাকে কেয়ার দিতে হবে। ও 100টাও বলতে পারে, আমার তো টাকা দেয়নি, যতক্ষণ না আমি ওকে মাল দিচ্ছি ততক্ষণ তার আমার কথা নেই ওর সাথে। এই আবার আমরা কি আগাতে পারি? আপু আপনি বুঝতেছেন? একটু কথা বলেন। মনে হয় আপনারা চুপ থাকলে মনে হয় কিছু বুঝতেছেন না, এমন মনে হয় যে অনেক কঠিন মনে হচ্ছে, বা আমি বোঝাতে পারছি না, অনেক কঠিন করে বোঝাচ্ছি কিনা, আরও একটু সহজ করা যায় কিনা। প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস যখন করতে যাবেন মানে যে যে লাইনগুলো মানে দেখানো হচ্ছে মানে আপনার ব্রেনের সাথে মানে আপনার আইকিউর সাথে এটা মিলে কিনা। প্রথম কোশ্চেন আমার মনে হচ্ছে না এটা এইভাবে না হলে এইভাবে হতে পারবে। এই বিভিন্ন কোশ্চেনগুলো চলে আসলে আমাদের জন্য ইজি হবে। আচ্ছা এইখানে দেখেন আমার টোটাল কত 2500। এখনও বলতে পারে যে ভাই আমি ইয়ে করব 1000 টাকা দিব, আর বাকি যেটা থাকবে এইটা আমরা পরে দিব, বলতে পারবো তো? কীভাবে ওই বাকি হিসাবে থেকে যাবে, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে থেকে যাবে। ওইটা আমাদের ব্যালেন্স শিটে এখন আমরা দেখবেন যে চলে আসবে। কোনটা? হ্যাঁ আমরা অ্যাক্রুয়াল যে বেচেছে এইটা তো আমার ইনকাম থাকবে। এখন হলো আপনার এই যে অ্যাডভান্সটা পাইছি না আপনার, এই অ্যাডভান্সটা আমার ইনকাম, মানে এখন আমার সেলসে সরাসরি আমার এইখানে দেখেন দেওয়ার সাথে সাথে ব্যাংক চলে আসছে, যেটা আপনি কোথায় রাখবেন, ঠিক আছে, এইটা আপনি কোথায় রাখবেন সেই হিসাবে কিন্তু চলে আসছে। এখন কোশ্চেন হলো এবার এইখান থেকে একটা বলি, এখন উনি এই 1000 টাকা না দিয়ে আমাকে 1000 টাকার একটা চেক দিল, তাহলে কি করব? হতে পারে কি না? পারে তো, এই ঘটনাগুলো ঘটে তো। চেকেই তো বেশি হয় যে ভাই আমি 2500 টাকা, আপনি এই 1000 টাকার ইয়ে নেন, চেক নেন, তাহলে তার আমি আর এইচএসবিসি কিন্তু দেখাতে পারবো না, কোনো ব্যাংক হিসাব কি দেখাতে পারবো? আমি ব্যাংক হিসাব তখনই দেখাতে পারবো ওই ডেটে আমার ওই দিন ওই অ্যাকাউন্টে হিট করতে হবে। টাকা পাইছেন বাট আপনার অ্যাকাউন্টে কি যোগ হয়েছে ওই দিন? আরেকটা বললাম ভাই, ওইটা ভাই যেটা বলছে যে ক্যাশ পাওয়া মানে চেক পাওয়া, আমরা ওইভাবে পোস্টিং দিই। যখন আমরা ইন্টারমিডিয়েট বা করতাম না যে চেকের মাধ্যমে বিক্রি, তখন কিন্তু আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখতাম, তাই লিখতাম না, এইভাবেই করতাম। এখন কোশ্চেনটা হলো এই 1000 টাকা উনি যদি আমাকে চেক দেয় তাহলে কিন্তু আর ব্যাংক হিসাবে এখানে আসবে না, এখানে আপনাকে যে কোনো একটা পার্কিং অ্যাকাউন্ট যে কোনো একটা হেডে রাখতে হবে। যেমন আমরা কিন্তু ক্লিয়ারিংয়ের বিষয়টা জানি, অনেকে হয়তো আপনাকে থার্সডে সপ্তাহের শেষ দিনে হয়তো 10 লাখ টাকার একটা চেক দিছে, কখন দিল? 1-2টার পরে। এসব ক্লায়েন্ট চালাকি করে দেয়, কেন দেয় জানেন? ওই 2 দিনে যদি ইন্টারেস্ট মাফ হয় তখন আপনি কী করবেন, কিন্তু আপনি কি বলতে পারবেন আপনি টাকা পান নাই? সেইটা কিন্তু সুযোগ নাই, আপনি টাকা পাইছেন ওইটা তখন একটা হেডে রাখে, দেখবেন চেক হিসাবে কেউ লিখে রাখে,
আমাদের এখানেও একটা হেড আছে, ইচ্ছা করলে আপনি এই হেডেও রাখতে পারেন, আপনার মতো কোনো চার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেও রাখতে পারেন, এটা আপনার বিষয়। আমরা একটা দেখলাম না, আনডিপোজিট ফান্ড বলে, এইটা এই যে আনডিপোজিট ফান্ড, মানে যে ফান্ডটা এখনও ডিপোজিট হয়নি, এই হেডে আমরা রেখে দিতে পারবো। আপনি ইচ্ছা করলে এই হেডে রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি নতুন একটা হেডও করতে পারেন। আপনার হয়তো ক্লায়েন্ট বলছে যে না এইটা থাকবে না, তুমি একটা হেড ক্রিয়েট করে নাও। এই হেডটা অবশ্যই হবে অ্যাসেটের আন্ডার, কারণ ব্যাংক অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট। তো কেউ যদি এটাকে কারেন্ট লাইবিলিটিতে তুলে ফেলেন তাহলে কিন্তু বিপদ। এই জিনিসগুলো কিন্তু, আর এইটা কিন্তু আপনার এই যে দেখাচ্ছ আপনাদেরকে, আমি আজকে কিছু পড়াশোনার জন্য, মানে আমরা 2টা পরীক্ষা দিব এই কুইক বুক আর জেরোতে সার্টিফিকেটের জন্য। কারণ এসএসসি যেমন আমরা সার্টিফিকেট নিয়েছি না, এইগুলোর সার্টিফিকেট নিব, ওইগুলো বাসায় একটু দেখবেন, ঠিক আছে। আর আজকে আমি একটা অ্যাকাউন্টেন্ট মোডের যে অ্যাকাউন্টটা খুলবো ওর লিঙ্ক দিব, ওই অ্যাকাউন্টটা আজকে খুলবেন। তা না হলে পারি এই অ্যাকাউন্ট যদি আপনার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না, পরে আবার একটা অ্যাকাউন্ট খুলে ওইটা আবার 10 দিন চালু রেখে তারপর আবার খুলতে হবে। 1 সপ্তাহ 15 দিন হলে হয়। কিছু ইনপুট দিচ্ছেন না, এই যে আমরা যেগুলো করছি এইগুলো ইনপুট দেওয়ার পর ওইটা খুলতে হয়, কারণ এইটার সাথে ওইটা লিঙ্ক আছে, কারণ একই জিমেল দিয়ে তো আমরা খুলব, ঠিক আছে। আচ্ছা, এইটুকু একটু দেখেন, আমরা একটা চেক পেয়েছি, সেটা আমরা আনডিপোজিট ফান্ডে রাখছি। ইচ্ছা করলে আপনি একটা নতুন হেডও করতে পারেন অ্যাসেটের আন্ডারে, ওইটা আসছে। মানে এইটুকু এরপরের যখন আমরা ডিপোজিট হবে তখন কী করবো সেটা দেখা যায়। এটা ঠিক আছে। ইচ্ছা করলে পার্সেন্টেজ যদি থাকে দিবেন, এগুলো নিয়ে তো আমি আলাপ করছি। আমি ক্লোজ করি। এখন ওনার দেখি কি হলো, এই যে সবই চলে আসছে করা, এই যে 4500, এই যে আপনি বলছিলেন না যে বাকিটা কই, এই দেখেন অ্যাকসেপ্টেড অটো হয়ে গেছে। ওই মানে ওই এস্টিমেটের আন্ডারে যতটুকু পায় আর যাই হয় অটো অ্যাকসেপ্ট করে নিল, মানে ওইটার কিন্তু কাজ শেষ, দেখছেন। আচ্ছা, এখন আসেন আমরা ওনার কাছে এই 2500 থাকলো না, প্রথমে একটা করলাম না, ওই প্রথম একটা করছিলাম না, সেটা তো এইটা না। এখন ধরলাম, আপনি ওইটা মনে রেখে নন ডিপোজিটেড একটু পরে দেখাবো আমি, ওই যে টাকাটা উনি ব্যাংকে চেক দিল আমাকে 9000 টাকার প্রথম একটা করলাম না, এই যে এইটা। এখন মনে করলাম উনি এসে আমাকে বলল যে 2 দিন পরে এসে কিছু টাকা দিতে পারে, তখন এই রিসিভ পেমেন্টে যেতে হবে, মানে আমি টাকা পাবো যখন। এইখান থেকেও যেতে পারেন, আবার এইখানেও রিসিভ পেমেন্ট আছে, আপনি যেটা ভালো মনে করেন যেতে পারেন, যেতে হবে রিসিভ পেমেন্টে। তো আমি এইখানেও যেতে পারি, এইটাতেও যেতে পারি, একই জিনিস আসবে। তো আমি এইটাতে যাই, দেখেন কি ঘটনা ঘটে। এই জিনিসগুলো ভাই আমি বলি, আপনি যতক্ষণ না প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনার ব্রেনে আসবে, প্রচুর প্র্যাকটিস করবে। আপনার মনে হতে পারে জিনিসগুলো তো অনেক সহজ, কিন্তু আপনি তো ভাই এত সময় পাবেন না। যদি ক্লায়েন্ট যখন কাজ দিবে আর এই যখন ইন্টারভিউ নিবে, আপনি যদি এগুলো বলতে না পারেন তাহলে তো ওরা। দেখেন আমি রিসিভ পেমেন্টে আসার পরে এই কত আসছে এটা। আচ্ছা, আমরা কোন ব্যাংকে নিব টাকাটা, সেই একটা ব্যাংক সিলেক্ট করে দিই। এইটা 4000 টাকা, পরেরটাই ছিল 1500 বাকি ছিল, দ্বিতীয়টাই। ওই যে 2500 টাকার ভিতরে আপনার 1000 টাকার একটা চেক দিল, বাকি ডিউ না, সেইটা এখন এটা সিলেক্ট করেন। করার পরে আমি ধরলাম যে ওই 1500 উনি পুরাটা দিল, আর এই যে 4000 টাকাটা পুরাটা না দিয়ে উনি বলতে পারে যে আমি হলো করলাম 3000 দেখ, অথবা আরও কম দিতে পারে সেটা। আচ্ছা, ওটা বাদ, ওইটা নিয়ে আর একটা আমি জিনিস দেখাবো। এইখানে এসে আমি জাস্ট সেভ করব। হ্যাঁ, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা মিলতে হবে, ঠিক আছে। তাহলে উনি আমাকে টাকা দিল 2500, এখনও কিন্তু 4000 টাকা বাকি না। তো এইখানে আসেন, আগে হলো আমরা করছিলাম 9000 টাকা, তার ভিতরেও ডিপোজিট দিয়েছিল 5000 টাকা, 4000 টাকা ডিউ ছিল না। কেন আপনার অ্যাকাউন্টেন্ট বা বুক কিপার হিসেবে প্রত্যেকটা তো এই জিনিস মনে রাখতে হবে না। যেমন আপনারা যদি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করে দেখবেন ব্যাংক স্টেটমেন্টে অনেক জায়গা থেকে টাকা আসে,
অ্যান্ড আপনার অ্যাজ এ বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে বুঝতে হবে না এই টাকাটা আমাকে কে পাঠালো, কারণ ওইখানে কি ডিটেলস লেখা থাকে। হয়তো এমন হতে পারে যে খুলনা আপনার 3টা ক্লায়েন্ট আছে, ওইখানে কি লেখা থাকে অমুক টাকা দিছে, থাকে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই টাকাটা কে দিছে। আমরা তখন কি করি, ফোন দেই, ভাই টাকা আপনি দিচ্ছেন কেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে। তখন এই আপনার কতগুলা এই নাম কি এই ক্লায়েন্টের এগেনস্টে আমার কতগুলো ইনভয়েস আছে, কত টাকা দিছে, ডিটেলসটা আপনাকে জানতে হবে, না হলে কিন্তু আপনি উল্টাপাল্টা মিলাতে পারবেন না। আমরা প্রথমে কি করলাম, 9,000 টাকার একটা করলাম, সেখান থেকে উনি 5,000 টাকা অ্যাডভান্স দিল, 4,000 টাকা ডিউ, পরে একটা এস্টিমেট করলাম 2,500 টাকা, তার ভিতরে 1,000 টাকার একটা চেক দিল, থাকলো কত 1,500, এখন এসে 1,500 উনি দিচ্ছে, ঠিক আছে। তো এইটা দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করি। এখন কোশ্চেনটা হলো উনি কিছু পণ্য ফেরত দিতে পারে কি না। আমি মনে করলাম যে ওই যে 4,000 টাকা ওনার কাছে স্টিল পাবো, উনি কয়েকদিন পরে এসে বললো ভাই আমি প্রথমে কয়টা কিনছিলাম, 10টা কি 15টা না 10টা, আমি 2টা প্রোডাক্ট ফেরত দিব, পারে কি না, ফেরত দিচ্ছে, তাহলে সেটা আমাকে ইনপুট দিতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে এইখানে আসেন, এসে এই যে ক্রেডিট নোট, ক্রেডিট নোটে যাই আমরা, উনি কে ফেরত দিল, এইটা ডেটটা একটু চেঞ্জ করে দেন কয়েকদিন পরে, প্রোডাক্ট সার্ভিস, আমি মনে করি এইখানে উনি 2টা পণ্য আমাকে ফেরত দিছে। একটা জিনিস বলি, যদি ওই সময় আমি ভ্যাট রেট ইউজ করি তাহলে এখানে ভ্যাট রেট দিতে হবে, ওই সময় যদি আমি ইউজ না করি তাহলে এখানে দিতে হবে। কারণ কি, ভ্যাটটাও তো অটো অ্যাডজাস্ট হতে হবে, কথা বুঝছেন কি না। কারণ আমি যখন সেলস করছি তখন একটা ভ্যাট আমার অটো গেছে না, সেইখানে তো যদি আমি রেট ধরি 10%, 1,000 টাকা থাকে, 100 তো ভ্যাট আছে, এখন ওই যে ফেরত দিল এরপর আমার ভ্যাট আবার কমে যেতে হবে না, ওইখানে ভ্যাট রেট দিলে আমার এইখানে ভ্যাট রেট দিতে হবে। আপনি যদি ভ্যাট রেট না দেন তাহলে কিন্তু আপনার হিসাব না, আর অটো হবে না, বুঝছেন ভাই, বুঝছেন, একটু বলেন না, আপনি বলেন কি কি বলেন তো, কি বুঝলেন। ইনপুট না দিলে দিব না, দিব না, কারণ হলো আমার তো ভ্যাটটাও অটো আমাকে কমতে হবে। আমি হয়তো যখন সেলস করছি তার হয়তো 10% নিলাম, 100 টাকা ভ্যাট আসলো, এই যে ফেরত দিল 2টা পণ্য, তাহলে এই ভ্যাটটাও তো আমার ওই 100 থেকে মাইনাস হতে হবে। আপনি যদি মাইনাস না করেন তাহলে আপনি কোম্পানির ক্ষতি করলেন, কোম্পানির ক্ষতি বলতে 100 পুরোটাই আপনাকে ভ্যাট গভর্নমেন্টের সাথে দিতে হবে, তখন তো মিলল না। আমি বোঝাতে পারছি। আচ্ছা, এখন 2টা ফেরত দিচ্ছে না, ফেরত দিল কত টাকা, 600, পাবো কত ওর কাছে, 4,000 পাবো না। এখন উনি 2টা পণ্য আমাকে ফেরত দিল, দেওয়ার পরে এইখানে ডিসকাউন্ট আসবে না, এখন আমরা ক্রেডিট নোটের এখানে আমরা সেভ দিই, বাকি থাকলো কত, 3400 বাকি থাকলো না। এখন দেখেন এখানে কি হয়, রিসিভ পেমেন্টে যান আপনি, রিসিভ পেমেন্ট কিন্তু 2ভাবে যেতে পারেন, একবার এখান থেকে, একবার কাস্টমারের প্যানেল থেকে যেতে পারবেন। এই দেখেন 3400 অটো, ওইটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়েছে কি না। এখন এসে উনি আপনাকে বিভিন্ন বলতে পারে। আরেকটা জিনিস আমি একটু দেখাই, এই যে এইখানে আপনি যদি করেন 3400 টাকা, 3400 টাকার ভেতরে উনি আপনাকে বলতে পারে যে ভাই পুরোটা দিতে পারে, অনেক সময় দেয় না, ওই বিষয়টা পরে আসছে। হ্যাঁ, এটা অটো অ্যাডজাস্ট হয়েছে না। আবার আরেকটা জিনিস দেখেন, আপনি ওনার প্যানেলে যাই আমরা, এই যে অ্যাপ্লাইড, আমি এই জিনিসটা বুঝতেই হবে, কিন্তু এগুলো না বুঝলে কিন্তু হবে না। এই যে ক্রিয়েটেড বাই কিউবি অনলাইন টু লিঙ্ক ক্রেডিট টু চার্জ, এই যে অটো চলে আসছে, হ্যাঁ, এটাকে আমি দিছি, এটা কিন্তু অটো কুইকবুক তৈরি করছে। সো এইটা আমি ডিলিট করব। এটা কি হয়, এই যে অ্যাপ্লাইড দেখাচ্ছে না, আসলে কুইকবুক এটা অটো অ্যাপ্লাই করে নিছে। হ্যাঁ,
এটাকে দুইভাবে করা যায়। অনেক সময় আপনাদের দেখাতে পারে, আমরা যেটা অভিজ্ঞতা থেকে দেখছি অনেক সময় এইভাবে অ্যাপ্লাই দেখায় না, এখানে আনঅ্যাপ্লাইড কথাটা থাকে। যদি কুইক বুক অটো করে নেয় তাহলে অ্যাপ্লাইড দেখাবে, তার মানে কুইক বুক অটো অ্যাপ্লাই করে নিছে। আর যদি না দেখায় তাহলে এই লেখাটার সামনে কি থাকবে, আনঅ্যাপ্লাইড। এই ট্রানজ্যাকশনটাকে আমি ইনপুট দিছি, দেই নাই তো, এটা অটো নিছে, বিষয়টা বুঝে নিয়েন কিন্তু। হুম হুম মানে অটো নেওয়ার রিজনটা রিসেন্ট কুইক বুক এটাকে ধরে নিচ্ছে, অ্যাপ্লাই করে দিছে, মানে ক্রেডিট নোট অনেক সময় নেয় না, যদি তখন কি করবেন সেইটা বলতেছি। মানে কুইক বুক অটো এটাকে অ্যাপ্লাই করে নিছে, তখন ম্যানুয়ালি করতে হবে। সেইটা কি করতে হয় আমি আপনাকে দেখাবো। আমার তার আগে এইটা যে আমাকে ডিলিট করতে হবে, তো আমি যদি ডিলিট করে দিই দেখেন কি হয়, এই যে আনঅ্যাপ্লাইড। আপনারা হয়তো অনেকে যখন বাসায় করবেন তখন এই আনঅ্যাপ্লাইড দেখাবে, আমারটা তো অটো করে নিছে, আপনারটা নাও দেখাতে পারে, তখন কি করবে? হ্যাঁ ভাই, না ওইটা কীভাবে অ্যাপ্লাই করব সেইটা দেখাবো। কুইকবুক অটো নিচ্ছে অনেক সফটওয়্যারে, মানে আপনি বাসায় যে করবেন তখন ওই এইটা অটো নিবে না, নাও নিতে পারে, তখন আপনি কি করবেন? তখন তো অ্যাপ্লাই আপনাকে করতেই হবে, তা না হলে তো মিলবে না। এখন আসেন এই জিনিসটাকে আমরা এবার রিসিভ পেমেন্টে যাই। আমার এই যে এইখানে যদি আমরা যাই, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন সেইটা বলছি। হ্যাঁ, এই দেখেন, আগের বারে কি এটা ছিল? এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়গুলো, আমি মানে আপনারা একটু ইজিলি বুঝে নেন। প্রথমত আমি বলি, আমরা যখন প্রথম গেছি তখন কিন্তু নিচে এটা ছিল না, কুইক বুক ওইটা অটো অ্যাপ্লাই করে নিছে, ওইখানে ছিল না। আমি যখন ওইটাকে ডিলিট করছি তখন কিন্তু আর এটা চলে আসছে। দুইটা অপশন, যদি অটো নেয় তাহলে তো কোনো কোশ্চিন নাই, যদি না নেয় তখন আপনাকে এই রিসিভ পেমেন্টে এসে এই যে আপনার এইটাকে আপনার অ্যাপ্লাই করতে হবে, এই যে এইখানে দিয়ে এই 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 অ্যামাউন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি হিসাব মিলবে না। 34 আসবে না, তখন আপনার এই ক্রেডিট নোটটা সবসময় ওই আপনার ওর প্যানেলে, ওইখানে প্যানেলে অটো সবসময় দেখাবে, তখন আপনি তখন ভাববেন যে এই ফিগারটা আসলো কোথায় থেকে। ওই কারণে আপনাকে এইটাকে আপনার ইয়ে করতে হবে। এই আচ্ছা, আরেকটা জিনিস, আমি পুরো টাকাটাকে অ্যাপ্লাই করব, ওকে? আপনি যদি এটাকে আপাতত ইয়েও না করেন, আমি জিরো ইয়ে ক্রেডিট নোটটা করেন। আপনি যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? এটা কিন্তু এই যে এখন আবার অ্যাপ্লাই দেখাচ্ছে না, সব কিছু পেইড, অ্যাকসেপ্টেড, অটো, এইগুলা কিন্তু দেখাবে, এগুলা কিন্তু অটো চলে আসবে। এখন আপনার কোনো ট্রানজ্যাকশন মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাহলে আপনি ওই এই সাইডে যেটা ভয়েড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, ভয়েডটা বলি, তার আগে ডিলিটটা বলি। ডিলিট বলতে এই সিস্টেম থেকে পুরোটা ডিলিট, আর ভয়েডটা বলতে আপনার সিস্টেমে থেকে যাবে, ওইটাকে আপনি আবার ব্যাক করতে পারবেন, মানে এখানে শো করবে না, আপনার ওই ভয়েড লিস্ট থেকে আপনি ওইটাকে আবার ব্যাক করাতে পারবেন। হ্যাঁ, রিভাইভ করা বলতে যেটা বলা যাবে। কিন্তু আপনি যদি একবারে ডিলিট করে দেন তাহলে ওর আর কিছু থাকবে না এখানে। হ্যাঁ, ওই ট্রানজ্যাকশনটা আপনার ডিলিট হয়ে যাবে। এইখানে যে ইয়ে থাকবে, এই লিস্টে ভয়েড লিস্ট থাকবে, তখন ওই ফিগার ধরে আপনাকে ব্যাক করতে পারবে। হ্যাঁ, ভয়েড না, ও যেটা বলছে যে অনেক সময় আপনি সবগুলোকে ভয়েড করতে পারবেন না, ডিলিট করতে পারবেন, যদি অনেকটার সাথে লিঙ্ক থাকে। আপনি টাকা পেয়ে গেছেন ব্যাংকে, মানে যখন একটা লিঙ্ক হিসাবে থাকবে তখন ইচ্ছা করলে আপনি ভয়েড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা এটা তো দেখলাম, আবার একটু আরেকটা জিনিস আমি একটু দেখাবো।
তাহলে অ্যাপ্লাই বিষয়টা কি আমি বোঝাতে পারছি কি না? জি স্যার। আপনি যদি ওই আবার দেখাবো নাকি? হ্যাঁ, তার মিনিং আমি আবার বলি, জাস্ট সিম্পলি ধরেন কুইকবুক যদি অটো অ্যাপ্লাই করে ফেলে দ্যাটস ওকে। যদি অ্যাপ্লাই না করে ওই ট্রানজ্যাকশনটা ডিলিট করে আপনি রিসিভ পেমেন্টে দিয়ে ওই অ্যামাউন্টটা আপনি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওদের থেকে মাইনাস হিসেবে আপনাকে শো করতে হবে। যেমন আমি প্রয়োজনে আমি আরেকবার আপনাকে দেখাই। এই যে এটা ইয়ে করি না, পরেরটা। আনঅ্যাপ্লাইড, তাই না? আপনি যাবেন রিসিভ পেমেন্টে, ওনার নাম দেন, এই 600, এই যে এই জিনিসটা কিন্তু এই 600 থাকতে হবে এইখানে মাইন্ড। আমি তো এই ক্রেডিট নোটটাকে আমি অ্যাপ্লাই করতেছি, তাই করছি না? তার মিনিং হলে এই 600 টাকা আমি এই 4000 থেকে মাইনাস দেখাবো, পেমেন্ট হিসাবে দেখাবো, তাই দেখাবো না? তাহলে পরে এই 6000 টাকাকে আমি কি করলাম, এখান থেকে মাইনাস হিসাবে দেখাবো। এইখানে দেখেন 0, যেহেতু ফেরত দিচ্ছি আমি। এবার সেভ করে দেব, এটাকে বলা হয় অ্যাপ্লাইড। এখন আমি ওনার কাছে আর 3400 টাকা পাবো, ঠিক আছে? এখন মনে হলো উনি কিছুদিন পরে এসে বলতে পারে কি, দেখেন বলে কি না, ভাই আপনি 3400 পাবেন, আমি আপনাকে হলো 3200 দিব, আর বাকিটা 200 দিব না, এটা ছাড়। ব্যাড ডেট হতে পারে, বিভিন্ন হতে বলে কি না। আপনি হয়তো এক দোকানে বাকি খান বা আমরা বাকি খাই, 10,100 হয়ে যাবে, ওরা নিজেরা হালখাতাতে কি হয়, হালখাতাতে রাউন্ড করে দেয়, দেখবেন আপনি 10,350, 350 বা 10,000 টাকা, তাই বলে কি না? তো আমিও মনে করলাম এটা হলো ব্যাড ডেটের বিষয়টা আসে। ব্যাড ডেটের বিষয় হলো মানে এই যে শুনেন, এই জিনিস না আমি একবার আমার স্টুডেন্টদের সাথে একটু ঝামেলাই করছিলাম। সেটা হলো ব্যাড ডেটটা হলো অ্যাজ পার বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট প্রসিডিউর আছে, কতদিন পরে গেলে আপনি এটাকে ব্যাড ডেট হিসেবে দেখাতে পারেন। 3 বছর আছে না, আপনি আজকের একটা ট্রানজ্যাকশন ব্যাড ডেট হিসেবে দিতে পারেন। আবার একটা বলি, এটা কিন্তু স্মল বিজনেসের জন্য। আপনি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, ওই ইন্টারন্যাশনাল সার্কুলার এর সাথে মিলাতে গেলে ভাই অনেক বিপদ কিনা। এখানে দুইটাভাবে হয়, আপনি ইচ্ছা করলে এটাকে আমি আর টাকা নিবই না, ব্যাড ডেট হিসেবেও দেখাতে পারেন। আবার যদি মনে করেন না এইটা আমার ভালো ক্লায়েন্ট, আমি ধরে রাখার জন্য, ক্লায়েন্টকে ধরে রাখার জন্য ছাড় দেয় না, ডিসকাউন্ট দিতে পারি, মানে আপনি যেভাবে নিতে পারেন। ডিসকাউন্ট এক জিনিস, ব্যাড ডেট এক জিনিস। ডিসকাউন্টের দেওয়া হয় ভালো ক্লায়েন্টের জন্য, আর ব্যাড ডেটে খারাপ, যে ওর কাছে আর পাবো না, যে টাকাটা আমি ফিউচারে পাইতেও পারি নাও পাইতে পারি, সেইটাই তো ব্যাড ডেট হিসেবে রাখা, তাই না? তো আমরা দুইভাবেই আমরা চিন্তা করতে পারি। তা আমরা যদি মনে করি যিনি আমার ভালো ক্লায়েন্ট, 3400 টাকা পাইতাম, 200 টাকা কম দিচ্ছে, ভালো, বাকি টাকা দিয়ে, তখন আমি এইটাকে কীভাবে ওয়াশ আউট করবো, এইটা আমরা দেখাই। তার মিনিং এইটা আমার যে 200 টাকা উনি কম দিবে, এইটা আমার প্রতিষ্ঠানের জন্য কি এক্সপেন্স, মানে খরচ। আচ্ছা এখন আসি, অনেক সময় অনেক রকমের তর্ক হয় যে এক্সপেন্সের সংজ্ঞাটা কী। এগুলা কিন্তু এক্সপেন্স সেটা বলা হয় যেটা কোনো প্রতিষ্ঠানের লাভ প্রফিট করার জন্য যে খরচটা হয়, তাই না? এটাই তো এক্সপেন্সের সংজ্ঞা। তাহলে আমরা এটা এক্সপেন্স হিসাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলি। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা কিন্তু দেখাইছি না? যাই আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই। আমার কথা কি বুঝতেছেন? ওনার কাছে আমি 3400 টাকা পাই, উনি আমার খুব ভালো ক্লায়েন্ট, উনি বলছে ভাই আমি 3200 দিব, 200 টাকা দিব না। আমিও চিন্তা করলাম ওনার কাছ থেকে এত লাভ করছি, 200 টাকা দেখ না দেখ, আমার ভালো ক্লায়েন্ট, এখন এই 200 টাকা আমি কিভাবে ইনপুট দিব সেইটা আমি একটু দেখাই। একটু ভুলে যাবো, একটা জিনিস মনে পড়ছে। হ্যাঁ বলে স্যার, ওই যে আপনি যেমন ওখানে 3400 টাকা থেকে বললেন যে 2000 ফর এক্সাম্পল দিল, তারপর 1400 টাকা এখনো বাকি রয়ে গেল। তো স্যার এখন আমি জানতে চাচ্ছি, ওখানে স্যার একটা লিমিট কিন্তু ছিল ওই যে ডেটের, 30 দিনের যে ক্রেডিট লিমিট ছিল, তো ওই 1400 টাকা যদি ক্রেডিট লিমিট পার হয়ে গেছে, এই ওইটা নিয়ে মানে ওই ক্রেডিট ডেটের কোনো সাথে এর কোনো সম্পর্ক নাই। ক্রেডিট ডেটটা হলো যে আপনার কত দিনের জন্য বাকি দিচ্ছেন। আচ্ছা, ক্রেডিট ডেটটা আপনি 1 মাসের জন্য বাকি দিচ্ছেন, এইগুলা 1 মাস পরে আগে এগুলা ওই মেসেজ যায় ওদের কাছে, মানে ওই ইফেক্টটা এখানে পড়ে না, ডেট নিয়ে কোনো ইয়ে নাই। আর যদি ব্যাড ডেট করতে অন্য জিনিস, ব্যাড ডেটটা হলো
2-3 বছর একটা টাকা পড়ে আছে, তখন হলো যে ব্যাড ডেট করে। আর এইটা তো আমার সেইটা না, আমি মনে করতে যে গুড কাস্টমার। আপনি যদি প্র্যাকটিসের জন্য করতে পারেন, একই ফর্মুলা একই। এখন হলো কোশ্চেনটা হলো, এই যে 200 টাকা ছাড় দিচ্ছি তাকে আমি, এই টাকাটা তো আর আমি এই টাকার কি প্রোডাক্ট ফেরত পাচ্ছি? তো এইটা কিন্তু আমি ক্রেডিট নোটে করতে পারবো না। ক্রেডিট নোটের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলটাকে কমায় দেওয়া হয়। আমি কি বোঝাতে পারছি? আমরা ক্রেডিট নোটে কত টাকা পাইতাম ছোটো ভাই ওর কাছে, ওই যে 9,000 না, 9,000 টাকা বিক্রি করে 5,000 দিল, 4,000 পাইতাম। তারপরে ওনাকে আমরা 600 টাকা হলো, তার মিনিং কি এই 600 টাকা এখন 3400 দেখানো, মানে অ্যাকাউন্ট রিসিভেবল 3400 আছে। তার মিনিং ক্রেডিট নোটের মাধ্যমে যদি আপনি মনে করেন ক্রেডিট নোটের মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবল কমানো হয়, একটু কঠিন মনে হচ্ছে না? কিন্তু এই ক্ষেত্রে কি আমার ওনার কাছে আমি 3,400 পাবো, এখন আমি 200 কমাবো, তাই না? তাহলে কি আমি ক্রেডিট নোটের মাধ্যমে করতে পারবো? কেন পারবো না? হ্যাঁ, ঘটনা হলো আমার তো আর পণ্য ফেরত দিচ্ছে না। আমাকে যদি ও পণ্য ফেরত দিত তাহলে আমি ক্রেডিট নোট করতে পারতাম। যেহেতু এখানে পণ্য রিলেটেড না, তাহলে আমার ক্রেডিট নোট করলে, কারণ ক্রেডিট নোট আপনি করতে গেলে ওইখানে পণ্যর অপশন আসবে, আপনি তার পণ্য পাচ্ছেন না, পাচ্ছেন? সো আমি প্রথম দিনেই বলছিলাম যখন কিছু পারবো না তখন আমরা জার্নাল এন্ট্রিতে চলে যাবো, তাই না? তা আমরা আপাতত একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এইখানে যাই, এক্সপেন্সের আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এটাকে নাম দিই ডিসকাউন্ট ফর গুড কাস্টমার। আপনি ইচ্ছা করলে আপনার মতো করে একটা কিছু লিখতে পারেন, ঠিক আছে? এইখানে কি হবে, এটা এক্সপেন্স না, এক্সপেন্স হবে না? এটা অটো চলে আসছে, এইটার কোনো এর সাথে রিলেটেড কিছু না। এইখানে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, যেহেতু একটা এক্সপেন্স আমরা 7 ধরে দিতে পারি, 5, 6, 7 বলছিলাম মনে হয়, তাহলে আমি 5 ধরি বা 7 ধরতে পারেন। 4টা না 6টা ডিজিট ধরছিলাম? 6টা। আমি মনে হয় যেটা আপনাকে দিচ্ছি সেখানে 4টা ছিল, এক্সেল শিট যেটা দিচ্ছি 4টা না? আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো রুলস নাই, আপনি 4টা ধরলে 4টা ধরবেন, 6টা ধরলে 6টা ধরবেন, কিন্তু ইয়ে করেন না, মানে অ্যাসেটকে 1 ধরে আবার আরেকটা অ্যাসেটকে 1-1-এ এসেন না। এখানে বিভিন্ন রকমের আছে, এগুলো দিলে আপনার হবে, না দিলেও সমস্যা নাই, এগুলো আমরা সেভ করি। আমরা কি করলাম, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাই না? এটা কেউ আন্ডারে সেভ, মানে ক্যাশ, ভাই এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। আর আপনি যদি যখন পণ্যতে ইনভয়েসের সময় দেন ওইটাকে ক্যাশ ডিসকাউন্ট, ওটা বলা হয় সেলস ডিসকাউন্ট, বা আরেকটা বাংলা আছে। এখন আমার হলো ওই সেইটা আপনি করতে পারেন, কিন্তু সমস্যা হলো আমরা যখন প্রথম ইনভয়েস করছি না, ওইখানে একটা ডিসকাউন্টের অপশন দেখেছে না, ওইটাকে হলো কারবারি বাট্টা নামে একটা মানে বাংলাতে পড়ছিলাম মনে হয়, এইটাই খারাপ না। কারবারি বাট্টাটা হলো কারবারি বাট্টাটা এই সিস্টেমে আসে না, কিন্তু আপনাকে কিন্তু এইটা কিন্তু সিস্টেমে দিতেই হবে, এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। আর যেটাকে ক্যাশ ডিসকাউন্ট না, রেট থেকে কমাই দেওয়া, সেইটা আর এই হিসাবে আসবে না। একটু দেখেন বুঝতে পারছেন কিনা? আমার তো এটা ক্যাশ ডিসকাউন্ট না, আমি ওনার কাছে তো পাই 3,400। এখন ওনাকে কি আমি যদি প্রথমে দিতাম, প্রথমে 3,400-তে, তখন তো আর ওইটা তো আমার ইনভয়েস করি নাই, তখন ওটা ওই সিস্টেমে ওই ফিগারটা আসতো না, আসতো। আপনি যদি ওইখানে রেট ছিল 300, তাই না, 1 টাকা কমাই দিতেন, তাহলে ওই 1 টাকাটা আপনার শো করতো না যে আপনি 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন? এই ডিসকাউন্টটা কিন্তু প্রফিট লসে শো করবে। হ্যাঁ হ্যাঁ, ইনকাম আছে, মিলবে না, মিলবে না, হ্যাঁ শো করবে, হ্যাঁ। আচ্ছা,
মানে যেটা কিন্তু আমরা ডাইরেক্ট কাস্টমারের মধ্যে ডিসকাউন্ট দিয়ে দিই। ওইটা কি যখন ইনভয়েস করছেন ওইখানেই দিছে? যখন করছি একটা তাহলে কি টাকার তো উনি মনে হয় ওই দিনেই, ওই ডিসকাউন্টটা এক্সপেন্স হিসেবে ট্রিট হয়েছে। তো ওই দিনে তাহলে দিনের দিনে মনে হয় ডিসকাউন্ট আমি সেল করছি, কিন্তু পরবর্তী যেটা ওইটা হচ্ছে এক্সপেন্স হিসেবে ক্রিয়েট হয়। আমাদের এটাও এক্সপেন্স হিসাবে ক্রিয়েট করবো। হ্যাঁ আমরা, আমি তো আপনাকে যেভাবে বলছি যে আপনি যে কোনো ওয়েতে করতে পারেন। হ্যাঁ আচ্ছা, এখন আমরা হলো ইয়ে করবো, ওই যে জার্নাল এন্ট্রি করবো এটা। হ্যাঁ এখন কোশ্চিন হতে পারে আমরা কি ক্রেডিট নোটের ওইখানে যে কিছু করতে পারবো না? ওইখানেও মেকানিজম আছে, নাই কিন্তু না বলবো না, কিন্তু ওইখানে জিনিসটাগুলো অনেক ঝামেলা হয়। হ্যাঁ যেমন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, না এই যে আমরা ওই যে ও যেটা বললো ওইটা, এইখানে যদি আমরা ক্রেডিট নোট হিসেবে করতে চাই, হ্যাঁ দেখেন এই প্রোডাক্ট না দিলে কিন্তু ওইটা আসবে না। আমরা যেহেতু প্রোডাক্ট, আরও একটা সিস্টেম আছে এখানে, এই সূত্র ক্রিয়েট করে করা যায়। হ্যাঁ সেইটা খুব ঝামেলা। কিন্তু শুধু মাল রিসিভ করলেই দেয় না, মাল যদি ট্রাভেল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে যদি দেখেন জি ভাই, না অনেক মাল আছে, মালের ফল্ট ডিফেক্ট আছে কিন্তু ইউজ করছে, সেক্ষেত্রেও ক্রেডিট নোট ইস্যু হয়। হ্যাঁ আপনার এই আপনার প্রোডাক্ট আপনার ডিফেক্ট হলো যেটাই হোক, আপনার প্রোডাক্ট যদি ব্যাক আসে যে যেভাবে হোক, তাহলে আমি প্রোডাক্ট ইউজ করতেছি, প্রোডাক্টের ডিফেক্ট আছে, ইউজ করতেছি আমি, কিন্তু আমি প্রোডাক্টের ডিফেক্টের কারণে আমি ডিসকাউন্ট দিই। ডিফেক্ট, তাহলে আপনার ওই প্রোডাক্টটা যে আপনার ওর কাছেই থাকলো, আমি ওর কাছে থাকবো, ইউজও করবে। সেটা আপনি ডিসকাউন্ট দিয়ে তার সাথে অ্যাডজাস্ট করতে পারেন। কিন্তু প্রোডাক্ট এই ক্রেডিট নোটে আপনি দিলে আপনার এখানে প্রোডাক্ট দেখাতে হবে না, সেটাও করা যায়। আমি বলতেছি সেটাও সূত্র ক্রিয়েট করে করা যায়। আপনি ভাই করা যায় না, আমি বলতেছি আপনি যেটা চাচ্ছেন আমি ওটা দেখাবো, ওইটাকে ওই প্রোডাক্ট সার্ভিসে এই নামে একটা নন, ওই আমরা ওইখানে স্টক নন স্টক ছিল না, ওই নন স্টকের আন্ডারে একটা সূত্র ক্রিয়েট করে করা যাবে, সেটা এইখানেও করা যাবে ক্রেডিট নোটের এখানে। তো এটাগুলো বেশি ভেজাল হয়, ওই কারণে আমরা সরাসরি জার্নাল এন্ট্রিতে যাই, বুঝছেন? ওটা করা যাবে, আপনি যেটা বলতেছেন ওইটাও করা যাবে। আমি ওটা করার কথা বলছি না, সিস্টেম আছে কিনা। আছে আছে ভাই, আমি আপনাকে প্রথমে বলছিলাম অনেক কিছু এখানে আমরা আছে যেটা আমরা করতে পারবো। কত ছিল এটা? 200 ধরছি না? হ্যাঁ এটা ডেটর্স বা অ্যাকাউন্ট এখানে কি নামে আছে দেখে, এই নামে মনে আছে না? এই যে উপরেরটা আছে, এটা হলো ইউকে ইউরোপ কান্ট্রি ডেটর্স বলে, ইউএসএ বলে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। আপনি যদি এই ভার্সনটাই ইউএসএটা করেন, সেখানে অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে। হ্যাঁ এইখানে একটা কাজ করতে হবে, অবশ্যই যে ক্লায়েন্টের এই নাম কিন্তু দিতে হবে, তা না হলে কারণ ও তো খুঁজে পাবে না যেটা কার আন্ডারে, এটা কাকে আমি হলো এই ডিসকাউন্টটা দিচ্ছি। ওই কারণে আপনাকে এইটা আর জিরো করতে হবে। এইখানে একটা কোশ্চিন আছে হলো আপনার এই ডিসকাউন্টের যেটা দিচ্ছে, ওই যে ইয়ের ডিসকাউন্টের বিষয়ে, এইটা কিন্তু আপনার, কারণ আমি যদি ওনাকে ডিসকাউন্ট দিই, যদি একটা কথা আমি যদি রেট ইউজ করি, এখানে রেট ইউজ করি, ক্লিয়ার? তো সেভ দেই। এখন আমি যাই রিসিভ পেমেন্টে, আপনি রিসিভ পেমেন্টে যাই, আপনি দেখেন এই যে 200 টাকা বাদ হয়েছে না? এখন ওনার কাছে কত পাবো? এই যে 200 টাকা দেখেন চলে আসছে। এখন যদি আমরা রিসিভ পেমেন্ট ওনার কাছে 3200 পাই, হয়েছে না? এখানে 200 টোটাল দেখেন শেষ, ওনার রিসিভ 3200। তা ওনার সাথে আমার আর কোনো হিসাব নাই। এই যে ওপেনিং ব্যালেন্স জিরো। টোটাল মেকানিজমটা আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারছি না?
সেল হলে ফেরত দিলে কি করব, বিভিন্ন রকমের ওখানে ডিসকাউন্ট দিলে কি করব, সব কিছু মিলাই। হ্যাঁ, এখন আসেন ওই 1,000 টাকা ছিল না, উনি আমাকে চেক দিছে, ওইটাকে যেতে হবে হলো এই যে প্লাস দিয়ে, উদ্দেশ্যটা হলো ওই আনডিপোজিট ফান্ড থেকে টাকাটা এখন আমাকে ব্যাংকে আনতে হবে। আপনি ইচ্ছা করলে এটা জার্নাল এন্ট্রির মাধ্যমেও করতে পারেন, পাশাপাশি এইখানে একটা অপশন আছে যে ব্যাংক ডিপোজিট, এইটা দিয়েও আপনি করতে পারেন। এই দেখেন এখানে কিন্তু অটো সই করছে যে আমি ওর কাছ থেকে এই 1,000 টাকা, এখানে আপনি অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে এই টাকাটা জমা দিবেন। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ছিল না। এটা তো কোথায় জমা হবে? রিসিভ ও আচ্ছা আচ্ছা, রিসিভ ফ্রম তো ব্যাংক কার কাছ থেকে না? স্যার ওখানে যে রিসিভ ফ্রমে অ্যাডাম নাম উঠে গেছে। আমরা টাকাটা কোথায় রাখবো, কোন ব্যাংকে রাখবো? হ্যাঁ, সেইটার কথাই বলতেছি, কিন্তু আমার ইয়ে আসে না কেন, এই আমি কি বলো এটাকে, ওই ব্যাংকের নাম অটো আসবে না, মানে আমরা তো ওইখানে ওটা কি ব্যাংকের নাম দিছিলাম না, আনডিপোজিটে রাখছি না, কিন্তু আমাকে চুজ অ্যান অ্যাকাউন্টের কথা বলে। আমরা তো একটা আচ্ছা ক্যাশ ইন হ্যান্ড খুলে রাখি একটা। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড 1001। কি ব্যাপার, শো করতেছে না কেন এটা? হ্যাঁ, না এখানে ওই কোন অ্যাকাউন্টে জমা দিব সেই অ্যাকাউন্ট নামটা এখানে চলে আসতে হবে, সেইটা বলতেছিলাম। আচ্ছা এইখানেও তো একটা আছে, এই যে নিচে আছে, এই যে ক্যাশ ব্যাক গোজ টু, আমরা যে ব্যাংকে জমা দিতে চাই ক্যাশ, হ্যাঁ এখানে 1,000, উপরে নাই, এইখানে না, এইখানে শো করতে, এই যে নিচেই আছে, এই যে এইখানে দেখছেন, এই 1,000 টাকা আমরা এইখানে জমা দেব। এখানে তো থাকার দরকার ছিল, কিন্তু এই যে এবার আসছে দেখছেন, তখন ওই রিফ্রেশ, হ্যাঁ এইটা এখানে ভাগ না, এটা ওই গুছের জাতীয় সমস্যা। এটা অনেক সময় এটা শো করতেছিল না, না আমরা এখানে ইয়ে করতে পারো, সেভ করে দিই। আচ্ছা, আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি না ওইখানে। আচ্ছা তার আগে আর কিছু ইয়ে দেখাই, এখানে আমরা মোটামুটি কিন্তু ইনভয়েস, রিসিভ, পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট দেখাইছি, হ্যাঁ না? একটা সেলস রিসিট একটা দেখাই। সেলস রিসিটটা কখন হবে? ক্যাশে যখন নগদে আমি পণ্যটা বিক্রি করব। হুম, এটা আমি ব্যাংকে টাকাটা জমা, এইখানে কিন্তু ব্যাংকের নাম দিতে হবে, যেহেতু নগদ টাকায় বিক্রি করব, এখানে ব্যাংকের নাম অটো চলে আসবে। এখানে যেটা হোক ধরতে পারি, আবার এখানে 15টা ধরতে পারি, ভ্যাটটা আমি দিব না। এটা যদি মনে করেন আপনার ডিসকাউন্ট হিসেবে তার 500 টাকা দিতে পারেন। এটা যদি আপনি ফেরত দেন তাহলে আপনাকে এইখানে, হ্যাঁ এইখানে যে রিফান্ড রিসিট, এটা যদি 2টা ফেরত আসে, হ্যাঁ মানে যেটা আমরা রিসিভ করলাম যে একটা প্রোডাক্টের জন্য, ওইটা আবার উনি ফেরত দিল, তখন এই রিফান্ড রিসিটে করতে হবে। আগেরটা করলাম কোথায়? সেলস রিসিট। যদি ফেরত দেয় তাহলে রিফান্ড রিসিটে আসবে। ক্যাশ টাকা যদি ফেরত দেয় তবে
একটা জিনিস আমি বলি, জেনারেলি আমরা কোনো কোম্পানি টাকা ক্যাশ ব্যাক দেয় না। সবাই কি করে বলে যে ভাই অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করেন, পরে যখন পণ্য নিবেন তখন আপনি অ্যাডজাস্ট করেন। অথবা কি বলে এই যে আপনার পণ্যটা একটা ভাউচার কোড দিয়ে দেয়। বাছার কোড বলতে হয় পণ্য যখন নেবেন তখন অ্যাডজাস্ট করে, ক্যাশ টাকা জেনারেলি দেয় না। ওই কারণেই এই অপশনটা এইখানে দরকার নাই, কারণ কেউই টাকা দেয় না। ম্যাক্সিমামই বলে যে আপনি পণ্য দিয়ে পণ্য ফেরত নেন, এই পণ্য ইয়ে করে নেন, পণ্য খারাপ হয়েছে চেঞ্জ করে নেন, দুইটা খারাপ ডিফেক্ট হয়েছে এই দুইটা নিয়ে যান ভালো, এই তো এইভাবে কিন্তু হয়। তারপরে যেহেতু অপশনটা আছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিলাম। স্যার ওই যে রিফান্ড ফ্রম এর এই যে এখানে কোন ব্যাংক থেকে মানে টাকাটা যাবে সেই, এখানে আপনি মেথড দিতে পারেন, যেহেতু চেকে দিতে পারেন। এখানে এই 600, ওই যে 600 দিচ্ছি অটো ইয়ে করে নিয়েছি। তার মানে আমরা অপশন কতগুলো দেখলাম এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এডিট আবার ডিলিট করে আপনার নতুন করে আবার সব দিতে পারবেন। এই 600 কিন্তু আগেরটা না, আমরা নতুন করে পোস্টিং দিছি এটা। তখন জেনারেলি এইটা তো ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট। না, এইগুলার এইখানে ইয়ে হয়, এই মানে যেমন আপনি যেটা বলতেছেন সেটা হলো জিরোতে ডিলিট করতে হলে পরে ফার্স্ট অথরাইজ, সেকেন্ড অথরাইজ এই অপশনটা থাকে, কিন্তু কুইক বুকে এইটা নাই। হ্যাঁ, কুইক বুক যেন ওই যে বললাম না, ছোট ছোট বিজনেস তো ইউজ করে, এই যে মালিক এই কাজগুলো করে থাকে। হ্যাঁ, তো সব আছে, আমি তো আপনাকে এখনো জায়গা মতো নেই নাই, মানে এখন দেখাবো রিপোর্ট কিভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, সবই শুনেন, যেহেতু ইন্টারন্যাশনাল মানে সফটওয়্যার সব কিছু আছে, পাশাপাশি আপনি আরও কাস্টমাইজ করে নিতে পারবেন। একটা জিনিস আমি আপনাকে দেখাই, আমরা এইখানে তো এই তিনটার কোনো কাজ নাই। হ্যাঁ, এইটা নিয়ে নন পোস্টিং আইটেম তো এগুলো আর দেখালাম না। আমরা মোটামুটি ইনভয়েস দেখাইছি কিভাবে একটা পণ্য কোটেশন করার পরে কিভাবে সেটাকে ভাগ করতে হয়, ভাগ করে ইনভয়েস করলাম, ইনভয়েস করার পর পণ্য ফেরত আসলে আমাকে কি করতে হবে করছি না, ক্রেডিট নোট। পাশাপাশি যদি ওনাকে আমরা ভালো টাকা ফেরত পাই, টাকাও যদি উনি জমা দেয় তাহলে রিসিভ পেমেন্টে যাব, সেখানে ক্রেডিট নোটের কিছু ঝামেলা আছে, অ্যাপ্লাইটের একটা বেশ সমস্যা আছে। অনেক সময় কুইকবুক অটো অ্যাপ্লাই করে নেয়, আপনারা হয়তো অনেকেই নাও করতে পারে, সেখানে ডিলিট করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার সময় কি করতে হবে, ওইটাকে ক্লিক করে আমি যে ওনার কাছে 4000 পাইতাম, 600 টাকা ওইখানে বসাই দিলে ওটা অটো, অর্থাৎ উপরে জিরো হয়ে যাবে, যেখানে অ্যামাউন্টের একটা ঘর থাকে। এইটা দেখলাম, ডিসকাউন্টের বিষয়টা দেখলাম। আবার ক্রেডিট নোট নিয়ে তো অনেক কথা হলো, এগুলা নিয়ে পণ্য বিভিন্ন ওয়েতে কাজ করা যায় অনেক। আর এক এক সফটওয়্যার এক এক স্টাইলে চলে, এইটাই তাদের নিয়ম, কিন্তু বেসিকটা জানলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। নাকি আপনাকে তো বলছি, আপনি যদি আজকেই যান না বিডি জবে বা বিভিন্ন জায়গায়, আপনার যদি জবের অ্যাপ্লাই করেন, এই দুইটা সফটওয়্যারের কথা বললে আপনার অনেক উপকার হবে। আর বাইরের দেশ এমন হয়েছে, এখন কাজ দিলে বলে আপনি এই সফটওয়্যারগুলো জানেন কি। আচ্ছা, দেখবেন আপনি হয়তো কোনো সফটওয়্যার ইউজ করেননি, এখন এইটা করলে হয়তো অফিসে যে দেখলেন এই রিলেটেড সফটওয়্যার কোনো না কোনোটা তো ইউজ করে তারা, আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আমি কয়েকটা স্টুডেন্ট পাইছি যারা হলো মানে বাইরে যাবে, এটা শিখে যাবে, বুঝছেন। অন্তত শিখলে তো একটা তো বলা যাবে না আমি কাজটা জানি, কোনো না কোনো সফটওয়্যার তারা ইউজ করে। আমাদের মতো তো না, খালি হাতে লেখে কতভাবে ফাঁকি দেওয়া যায়, ওরা তো কোনো না কোনো সফটওয়্যার কিন্তু ইউজ করতেই হয় ওদেরকে। কম্পিউটার, হ্যাঁ, ওইটাই বলতেছি। আপনি হয়তো এখন কোনো অ্যাকাউন্টসে যদি ইন্টারভিউ দিতে যান, আপনি যদি এই সফটওয়্যার দুটার কথা জানেন বা বলেন, দেখবেন আপনার জন্য
অনেক উপকার হয়। আপনি শুধু ফ্রিল্যান্সিং করবেন তা না, পাশাপাশি এইটা কিন্তু আপনার কাজে লাগবে। আনডিপোজিট ফান্ড কিভাবে আপনি, আনডিপোজিট বলতে যে আমরা হয়তো একটা টাকা রাখছি সেটাকে কিভাবে আবার হলো চেক রাখে পরে আবার জমা দিবেন, সেটাও তো দেখাইছি না। কিভাবে ডিসকাউন্টের বিষয়ে একটা বেশ আমরা আলাপ করছি, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার। আপনি এটা যদি ব্যাড ডেট হিসেবে করতে চান একই ফর্মুলা, যে আমি এই ব্যাড ডেট, আবার অনেকেই আছে যেমন ব্যাড ডেটের, হ্যাঁ এইখানে একটা জিনিস আছে, ব্যাড ডেট আবার দুইভাবে করা যায়, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। যারা ডাইরেক্ট মেথড ইউজ করে তারা ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ক্রেডিট করে সরাসরি। আবার যদি ও ইনডাইরেক্ট মেথড করে সেখানে প্রভিশন ক্রিয়েট করে, ব্যাড ডেট ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, এরকম একটা আছে না। হ্যাঁ, প্রভিশন ফর ডাউট, ওইটা করে রাখে পরে দিব। হ্যাঁ, ওই যে ব্যাড ডেট মানেই তো পরে পাইতে পারে। এখন এই জিনিসগুলো নিয়ে আমরা যেটা দুইভাবেই করা যেতে পারে, যে আপনি হয়তো করে রাখলেন ওই, তবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট অবশ্যই তখন কি করতে হবে, ব্যাড ডেটরসের সাব অ্যাকাউন্ট করতে হবে, তাই করতে হবে না। আর ওর তো এটা পার্ট, ওই যে আমরা সাব অ্যাকাউন্ট দেখলাম না প্রথম দিন, তখন ওইটা করলে পারে। এবং এইটা অবশ্যই অ্যাসেটের আন্ডারে করতে হবে, তাই না, ওর আন্ডারে থাকবে, ওইটা করতে হবে। এই জিনিসগুলো আমি বলতেছি যে আপনার দুইভাবেই করতে পারেন। আমি একটু বলবো, ওরা তো এত কিছু জানবে না। আমি আবারও বলি, আপনাকে এমন কিছু কাজ আপনি পাবেন, আপনাকে বলবে আমার এটা সেটিং করে দেন। ওরা কিন্তু ভাই এত কিছু, ও যদি জানে তাহলে আপনাকে হায়ার করবে, নিজেই করতে পারতো। এখন এই জিনিসগুলা কয়টা ওয়ে আছে, আমি এগুলা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করবো এগুলো আলাপ করব। প্রথম ওয়েটা হলো উনি আগে কি করছে, সব সময় এই জিনিসটা আজীবন সব জায়গায় মনে রাখবেন। দেখবেন কিছু কিছু জায়গায় আপনি যার আন্ডারে করবেন সে যদি লো মাইন্ডের হয় আপনাকে কাজ শেখাবেন, তখন বলবে ভাই, তখন আপনার উচিত হবে কি ওই চিঠিটা আগে কি করছে ও, বা এই ইনপুটটা আগে কি হয়েছে, আমার কোম্পানি কি দিছে। এক এক কোম্পানি কিন্তু একই সফটওয়্যার ইউজ করলে ভিন্নতা থাকতেই পারে। তো সবসময় ওরা দেখবেন যে ও আগে এই এন্ট্রিটা কী করে দিছে, কোথায় দিছে, কি করছে, ও কি ব্যাড ডেটটা অ্যালাউন্স হিসেবে করছে না করছে কি বলে এটাকে ডাইরেক্ট। হ্যাঁ থাকে তো, কুইক বুকে থাকে না। এই কুইক বুকটা জেনারেলি উনি যদি আগেটা করে, যা আমি যতগুলো পাইছি সবাই একদম নিউ না, দেখা সে 3-4 বছর ধরে কাজটা, ব্যালেন্স শিট দেখলে বুঝতে পারে, সবে বুঝতে পারে। এখন ঘটনা হলো হয়তো নিউ, তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনি হলো যে ওনাকে কোশ্চেন করতে পারেন, অথবা ওই দেশে কীভাবে ইউজ হয়, ওনার আরেকটা কাজ করতে পারেন, ওনার কয়জন, যে কী বলো এটাকে, এমপ্লয়ি কয়জন। আর কারোর যদি এমপ্লয়ি 5 জন হয় তাহলে তো সে এত ঝামেলায় যাবে না, যাবে। অ্যালাউন্স কারা করে, কোম্পানিগুলো করে, বড় বড় যারা আছে তারা করে। সো এই মেকানিজমটা আপনাকে করতে হবে, অনেক কিছু খাটাতে হবে যে আমি কি করব এখানে, তাই না। তো আমরা যেটা করি হলো আমরা ওর বিগত সালেও কী করছে এই জিনিসগুলো, আর যেটা পারি না সেটা তো হোয়াটসঅ্যাপে করি আপনার। হ্যাঁ, এইটা সমস্যা হয়, তবে ওরা আমাদের মতো এত রেগে যায় না, ওরা অনেক সফট থাকে। আমি যেগুলো করছি, অনেকেই হয়তো আবার ঝামেলা থাকতে পারে, আমি যে কাজগুলো করছি দেখি ওরা অনেক সফট, মেসেজ দিলে অথবা এখন না হোক পরে উত্তর দেয়, কিন্তু আপনার আইডিয়া তো ক্লিয়ার থাকতে হবে, ব্যাড ডেট কি, কার আন্ডারে করবেন, অথবা এটা কি এক্সপেন্স, যেমন ব্যাড ডেটটা হলো আপনি এক্সপেন্সের আন্ডারে করবেন, করে রাখলেন অ্যাসেটের আন্ডারে, তাহলে তো আপনাকে ওই দিনই ফায়ার করে দেবে। তো এই জিনিসগুলো তো আপনাকে আইডিয়া রাখতে হবে, আর এইগুলো রাখতে হলে ভাই প্র্যাকটিস করে নিজেকে আগে একটা জায়গায় নিতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, বুঝছেন। আমি একটু রিপোর্ট দেখে, আমি ভুলে গেছি, আমি ভাবতেছি কি মাথায় রিপোর্টের জন্য এই যে রিপোর্ট যাচ্ছে, হ্যাঁ এখানে যাবেন, এই রিপোর্টে আপনি ওপেন করেন, যারা প্র্যাকটিস করতেছেন না দয়া করে প্র্যাকটিস করেন,
কষ্ট করতেছেন কিছু একটা এখানে আপনি জেনে যান। এখানে বিভিন্ন রিপোর্ট আছে, স্ট্যান্ডার্ড, কাস্টম, আপনি ইচ্ছাগুলো কাস্টম করে নিতে পারেন। আমরা একটু প্রফিট লসে যাই, ব্যালেন্স শিটে যাই। এই দেখেন এখানে অনেক সময় ডেট এলোমেলো থাকলে রিপোর্টটা আসবে না। আপনি এইখানে ডেট করে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি ডেটটাকে কাস্টমাইজ করতে চান সেটাও করতে পারেন। এই যে নিচে কাস্টম, এই যে এখানে এই যে কাস্টমাইজ, এখানে আপনি যদি মনে করেন আমি ফিক্সড করে রাখবো এখানে, হ্যাঁ এই যে কাস্টম, এখানে এক আপনি একবারে দিয়ে রাখলেন যে আপনার জানুয়ারি তো ডিসেম্বর পর্যন্ত, সেটা 31 পর্যন্ত আমি রিপোর্ট থাকবে। হ্যাঁ, বারবার আপনাকে করতে হবে না। এখানে আছে ক্যাশ, এখানে আছে অ্যাক্রুয়াল, এগুলা নিয়ে কিন্তু আলাপ করছি না, এগুলো আপনি করতে পারেন। এই যে 31, হ্যাঁ সেভ দিতে পারেন। আমাদের এই যে ডিসকাউন্ট গিভেন, এই যে একটা ডিসকাউন্ট দিচ্ছি না, সেটা এখানে যে এই হেডটা আছে হলো আপনার ইনকামের আন্ডারে। আপনি এখন মনে করতে পারেন এইটাকে আমি এইখানে না, এইখানে মাইনাস হওয়া আর এইখানে দেওয়া একই কথা, তাই কথা না? তবে নিয়ম হলো, স্ট্যান্ডার্ড নিয়ম হলো সেল থেকে আমরা কি করতাম, সেল থেকে সেল ডিসকাউন্ট মাইনাস করতাম না, তাই তো করতাম। আমরা কি ওই সেল ডিসকাউন্টটা আনতাম? এইটা কিন্তু তাই করছে। দেখেন এই যে ডিসকাউন্টটাকে ওরা এই সার্ভিস থেকে এটা মাইনাস করছে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? এটা এইটাই আপনি এটা করতে, আমি ওইটাই বলতেছি। আবার অনেক এক্সপেন্স হিসাবে কস্ট অফ সেল বিভিন্ন কিছু আছে। দেখেন এইগুলো আপনারা প্রফিট লসটাতে যাই, এই ব্যালেন্স শিটে যে আজকে পর্যন্ত এই অবস্থায় আছে আমাদের। অটো এখন আর টাকা পাওয়া যাবে, বিভিন্ন আছে, এইচএসবিসি ব্যাংকে এত আসছে, আনডিপোজিট কী বল, আনডিপোজিট ফান্ড টাকা থাকবে কেন? তো থাকার কথা না, তাই না? মানে এই হেডটা মনে হয় কোনো ঝামেলা করতেছে। আমরা যখন ওইখানে বসাতে গেলাম তখনও কিন্তু এটা মানে এই আনডিপোজিট ফান্ডে তো কোনো টাকা থাকার কথা না। ও না, হতে পারে না, না ওই 17 তারিখ না, আমরা মনে হয় ডেট 30 তারিখে করছিলাম। দেখেন তো ডেটে ঝামেলা আছে। আমি একটু আপনাকে দেখাচ্ছি, দাঁড়া দেখি তো আমি যেটা থিঙ্কিং করতেছি ওইটাই কিনা। আমরা কোথায় আছি? হ্যাঁ, রিপোর্টে ব্যাক করি তো, এটা ব্যালেন্স শিট না। যদি আমরা এটাকে ইয়ে করি, এই যে এখন নাই, খেয়াল করে আছে না, এই যে আনডিপোজিট ফান্ড 0 তো, তার মানে আমরা ডেটটা মনে হয় বাড়াই দিয়েছিলাম। ওই ডেটে ছিল, এই যে 17 তারিখ আজকের ডেটে ছিল, বাট পরে যে আমরা চেঞ্জ করছি। হ্যাঁ, মানে ডেটটা কিন্তু অনেক ফ্যাক্টর। আপনি যে ডেটের রিপোর্ট দেখবেন, এই হলো ওভারঅল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এই জিনিসগুলা আমরা কালকে নেক্সট ক্লাসে হয়তো বিল করব, তারপরে চলে যাব কি বলে ব্যাংক রিকনসিলেশন। ওইখানে আমরা একটু বেশি সময় নিব, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস, একটু ক্রিটিক্যাল টাইপের। সো আপনারা পারতপক্ষে ক্লাস মিস করেন না, এক সপ্তাহ খুব জরুরি না হলে করেন না। কারণ ক্লাস যদি না করে ভিডিও দেখে শেখা যেত তাহলে তো সবাই ভিডিও দেখেই শিখত। হ্যাঁ, নেক্সট ক্লাসে সাপ্লাইটা দেখাবো, পাশাপাশি একটা ওভারঅল ক্লাস নিয়ে আমরা ব্যাংক রিকনসিলেশনে যাব। ওইখানে আমরা একটু বেশি সময় দিব। হ্যাঁ, আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি অ্যাকাউন্টেন্টের ওইটার একটা লিঙ্ক দিয়ে দিব।